আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব কিভাবে প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয়েছে এবং কোন কোন ভিত্তিতে এই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। তো এজন্যই আমাদের দেখতে হবে আসলে আমাদের যে প্রাণী শ্রেণীবিন্যাসটা হলো, এই প্রাণী শ্রেণীবিন্যাসটা কোন মানে কিভাবে কয়টা পর্বে মূলত ভাগ করা হয়েছে। তাহলে আমাদের শ্রেণীবিন্যাসটা মোট ৯টা মেজর পর্বে ৯টা মেজর পর্বে বিভক্ত হয়েছে। প্রথমে হচ্ছে আমাদের পরিফেরা, তারপর হচ্ছে আমাদের নিডারিয়া, তারপর হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথেস বা প্লেটিহেলমিনথেস, তারপর হচ্ছে আমাদের নেমাটোডা, আমাদের মলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, আর হচ্ছে আমাদের কর্ডাটা। তো আপনারা দেখেন এগুলো হচ্ছে অনন্য থেকে উন্নত দিয়ে গেছে, মানে পরিফেরা সবচেয়ে অনুন্নত এবং কর্ডাটা সেটা হচ্ছে সবচেয়ে উন্নত, এভাবে ইমপ্রুভমেন্ট হয়েছে আর কি। আচ্ছা, তো এই সিরিয়ালটা আমাদের মনে রাখতে হবে, ১ ২ ৩ ৪ এগুলো আমরা দেখবো। এগুলোর সাথে দেখো আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তিতে পড়া অনেক সহজ হয়ে যাবে। তো আমরা মূলত ৬টা বিষয়ের উপরে ভিত্তি করে শ্রেণীবিন্যাসটা আসলে করছি। তো আমরা আসলে একটা একটা করে দেখে দেবো। প্রথমে আসতেছে আমাদের দেহের আকার বা বডি শেপ। এটা অনেক সহজ। যাদের দেখো, তো প্রথমে আসতেছে আমাদের দেহের আকার। তো কিছু কিছু প্রাণী আছে যাদের আমরা খালি চোখে দেখতে পাই না, তাদেরকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। তাদেরকে বলা হয় আণুবীক্ষণিক জীব বা মাইক্রো এনিমেল। ঠিক আছে, এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পারি বা বড়, সেগুলোকে বলা হয় বৃহত্তর প্রাণী বা ম্যাক্রো এনিমেল। এই ইংলিশটা এই মাইক্রো আর ম্যাক্রোর মধ্যে কিন্তু ইয়া করা যাবে না। যেখানে এ দেখবেন সেটা হচ্ছে কিন্তু বড়, ঠিক আছে, আর যেখানে আই দেখবেন সেটা হচ্ছে ছোট। এটা আমরা আগে বলছি। তো এবং উদাহরণগুলো ইম্পর্টেন্ট দেখেন। তো ম্যাক্রো এনিমেল এর উদাহরণ কি? গিনিপিগ বা কেবিয়া পোর্সেলাস। ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি আছে এবং এই নামটা আপনাদের জানতে হবে। তো গিনিপিগের বৈজ্ঞানিক নাম কি? কেবিয়া পোর্সেলাস। এছাড়া আপনারা খালি চোখে যা যা দেখেন, মানুষ, কুকুর, বিড়াল সবই কি বৃহত্তর প্রাণীর আন্ডারে। আর তারপর হচ্ছে আমাদের আণুবীক্ষণিক জীবকে মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবাণু, এটার ইয়াও ইম্পর্টেন্ট, বৈজ্ঞানিক নাম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রিকোডিনা অ্যানাবাসি। ট্রিকোডিনা অ্যানাবাসি। তো দেহের আকারের উপর আমাদের শেষ। এরপর আসেন আমাদের সংগঠন ক্রমমাত্রার উপরে, যেটা অনেক ইম্পর্টেন্ট। তো দেখেন, আগে কি ছিল? আগে আমাদের সাধারণত খুব জীবগুলো খুব কম কোষ নিয়ে তৈরি হতো। তো তখন কি করতো? তখন একটা কোষ, ধরেন আমাদের পরিবার, তো তখনকার বা যাদের দেহে এত ইয়া নেই, মানে এত কোষ নেই, তাদের কি হতো? তাদের ক্ষেত্রে প্রথমে একটা কোষ ছিল, এই একটা কোষই পরিপাক করা শুরু করলো। একটা কোষই পরিপাক করতো, যে এই জীবের দেহের এই একটা কোষ, এই একটা কোষ কি করবে? পরিপাক করবে। তার পরবর্তীতে কি হলো? এই যে কোষ, মনে করেন কোষের সংখ্যা বাড়তে লাগলো। তো কোষের সংখ্যা যখন বাড়তে লাগলো, তখন কি হলো? একই উৎস থেকে কয়েকটা অনেকগুলো কোষ আসলো। কোষ আইসা একই সাথে একই কাজ করলো, ধরেন পরিপাকের কাজ করলো। আর এই যে একটা কোষ না করে অনেকগুলো কোষ একসাথে মিলিত হয়ে একটা কাজ করতেছে, তখন আমরা সেটার নাম দিলাম হচ্ছে, এটা তো ছিল কোষ, আর তখন এটার আমরা নাম দিলাম হচ্ছে টিস্যু। ঠিক আছে, তখন এটার নাম দিলাম আমরা টিস্যু। আচ্ছা, তো অনেকদিন এই তো মনে করেন টিস্যু ইয়া করলো, তারপর এরকম আরো জীব আসলো, তাদের আরো অনেক বেশি কোষ, অনেক বেশি টিস্যু তৈরি হয়ে গেছে। তখন কি করলো? তখন এই যে অনেকগুলো টিস্যু, এই টিস্যুগুলা মিলিত হয়ে একটা অঙ্গ তৈরি করলো। ধরেন এই টিস্যুগুলা মিলিত হয়ে এমন একটা তৈরি করলো, ধরেন পাকস্থলী তৈরি করলো। ঠিক আছে, এই পাকস্থলী কি? এটা কিন্তু একটা অঙ্গে পরিণত হলো, এবং এই অঙ্গে কিন্তু অনেকগুলা টিস্যু একত্রে এসে এই পাকস্থলীটা তৈরি করে ফেললো। তো আর এই পাকস্থলী যখন একসাথে এই পরিপাকের কাজ করলো, তখন আমরা সেটাকে অঙ্গ বললাম আর কি। আচ্ছা, এখন আরো উন্নত হলো। আরো উন্নত হলো কি করে? এখন শুধু একটা অঙ্গ না, অনেকগুলো অঙ্গ একসাথে মিলে পরিপাকের কাজ করছে। যেমন আমাদের ক্ষেত্রে দেখেন মুখ, মুখের পরে আছে আমাদের ইসোফেগাস, ইসোফেগাসের পরে আছে আমাদের পাকস স্টোমাক, স্টোমাকের পরে আছে আমাদের ক্ষুদ্রান্ত, তারপর বৃহদান্ত, তারপর রেকটাম, তারপর অ্যানাল ক্যানেল। তার মানে কি? অনেকগুলো অঙ্গ একসাথে পরিপাকের কাজগুলো করতেছে। তখন অনেকগুলো অঙ্গ যখন তৈরি হলো, ধরেন আমাদের মুখ, তারপর হচ্ছে ইসোফেগাস, তারপর ইসোফেগাস মানে হচ্ছে অন্ননালী, অন্ননালী, তারপর হচ্ছে আমাদের স্টোমাক, তারপর ক্ষুদ্রান্ত অন্ত্রগুলা, তারপর রেকটাম, অ্যানাল ক্যানেল। এই সবগুলো মিলে কি তৈরি করলো? একটা, কিন্তু সবগুলো কিন্তু আলাদা আলাদা অঙ্গ, এবং এই সবগুলো আলাদা আলাদা অঙ্গ মিলে কিন্তু যখন পরিপাকের কাজ করা শুরু করলো, পরিপাক করলো, তখন কিন্তু আমরা তখন সেটাকে বলি হচ্ছে অন্ত্র। ঠিক আছে, এটাকে আমরা বলি অন্ত্র। তো এখানে কাদের কাদের আসলে কোষ হিসাবে পরিপাক হয়, সেটা হচ্ছে আমরা 1 নম্বরে যেটা পড়ছিলাম। 1 নম্বর কি ছিল? পরিফেরা। তারপর 2 নম্বর যাদের টিস্যু, সেটা কি? নিডারিয়া।
আর 3 নাম্বার হচ্ছে প্লাটিহেল মিনথেস। আর 4 নাম্বার হচ্ছে আমাদের দেখেন এটা হচ্ছে নেমাটোডা অনওয়ার্ডস, নেমাটোডা অনওয়ার্ডস। ঠিক আছে, তাহলে আমরা দেখেন এই যে এখানে কিছু কোষ কি করে সম্মিলিত হয়ে বিশেষ ধরনের কাজ করে, সেটাকে বলা হয় কোষীয় মাত্রার গঠন। আর এটা হচ্ছে আমাদের প্রথমটা পরিফেলা। আচ্ছা, তারপর হচ্ছে কোষ টিস্যু। আর এটা দেখবেন, দেখেন এই যে কোষ টিস্যু, এটার আপনি কি দেখবেন, এটা আপনি কোষীয় অঙ্গমাত্রা দেখবেন না টিস্যু অঙ্গমাত্রা দেখবেন? তো আমি বলবো দ্বিতীয়তে যেটা আছে সেটা দেখবেন। ঠিক আছে, তো দ্বিতীয়তে এখানে কি আছে, টিস্যু। তার মানে এরা কি করে অঙ্গ তৈরি করবে বা পরিপাক করবে বা কোনো কাজ করবে, একটা টিস্যুর মাধ্যমে টিস্যু তৈরি করে কাজ করবে। এবং এটার ইয়াকে 2 নাম্বারটা নিডারিয়া। তারপর টিস্যু অঙ্গ কোনটা দেখতে বলছি, দ্বিতীয়টা, দ্বিতীয় মানে কি অঙ্গ, তার মানে এদের অঙ্গ তৈরি হয়েছে। আর অঙ্গ তৈরি হয়েছে মানে কি কোষ টিস্যু অঙ্গ 3 নাম্বার, তার মানে প্লাটিহেল মিনথেস। তারপর আসেন অঙ্গতন্ত্র, অঙ্গতন্ত্র। তো পরে কি আছে, তন্ত্র। পরে কি আছে, তন্ত্র। তো এটা কে তৈরি করবে, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার টেকা নেমাটোডা। তো কিন্তু এখানে বলা হয়েছে নেমাটোডারই আরেকটা ধরেন বাই ব্রাদার টাইপ, সেটা হচ্ছে নিমার্টিয়ান, নিমার্শিয়ান বা নিমার্টিয়ান। এটা এই প্রথম এই সামুদ্রিক প্রাণী গোষ্ঠীতে সর্বপ্রথম এই অঙ্গ তৈরি হওয়ার ঘটনাটা দেখা গেছে। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সংগঠন ক্রমমাত্রা, এই সংগঠন ক্রমমাত্রার কোন সংগঠন মাত্রা কোন গ্রুপের। ঠিক আছে, তো কোষীয়র ক্ষেত্রে পরিফেরা, টিস্যুর ক্ষেত্রে নিডারিয়া, অঙ্গর ক্ষেত্রে প্লাটিহেল মিনথেস, আর তন্ত্র হচ্ছে সবগুলা নিমার্টিয়ান থেকে শুরু। আচ্ছা, তারপর আসেন আমাদের জীবন পদ্ধতি বা ওয়ে অফ লিভিং এ। ঠিক আছে, এগুলো সহজ। যেমন ধরেন এখানে 4টা ভাগে বিভক্ত করা হয়েছে, সেটা হচ্ছে মুক্তজীবী, পরজীবী, মিথজীবী আর সহজীবী। তো মুক্তজীবী হচ্ছে ফ্রি লিভিং, তার মানে সে বাঁচবে, তার জন্য অন্য কোনো প্রাণীর কোনো ইনফ্লুয়েন্স দরকার নাই, সেটাকে বলা হচ্ছে মুক্তজীবী। তো মুক্তজীবী কারা, আমাদের চারপাশে যারা দেখেন মুক্তভাবে আছে সবাই সবাই হচ্ছে মুক্তজীবী। উদাহরণ হচ্ছে আমাদের কবুতর, একটা উদাহরণ হচ্ছে কবুতর, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে কোলম্বা লিভিয়া, কোলম্বা লিভিয়া। ঠিক আছে, তো মুক্তজীবী শেষ, সহজ জিনিস। তারপর হচ্ছে আমাদের পরজীবী বা প্যারাসাইট, পরজীবী বা প্যারাসাইট। এটা অর্থ কি, প্যারাসাইট হচ্ছে অন্যের উপরে সে আশ্রয় করে, অন্যের খাদ্য খায়, মানে সে অন্যের উপরে নির্ভরশীল বাঁচার জন্য এবং সব দিক দিয়ে একদম আশ্রয়ের জন্য, আবার খাবারের জন্য, আবার মানে তার জীবনের সবকিছু আরেকজনের উপরে নির্ভরশীল, সেটা হচ্ছে পরজীবী। ইংলিশটাও দেখবেন প্যারাসাইট। একটা কোরিয়ান ফিল্ম আছে কিন্তু প্যারাসাইট, দেখেন কোন সালে জানি অস্কার পাইছিল। আচ্ছা, তো প্যারাসাইট এটার উদাহরণ কি, ফেসিওলা হেপাটিকা বা যকৃত কৃমি। ঠিক আছে, যেখানে যকৃত দেখবেন সেটাই কিন্তু হ্যাপাটিক। ঠিক আছে, হ্যাপাটিক মানে হচ্ছে যকৃত। যেমন যকৃতের কোষ কি, হ্যাপাটোসাইট। তো যকৃতে এক ধরনের কৃমি বাস করে, সেটা হচ্ছে ফেসিওলা হেপাটিকা। সেই ফেসিওলা হেপাটিকা কিন্তু আমাদের যকৃতে আশ্রয় গ্রহণ করে, ওই যকৃত থেকে খাবার গ্রহণ করে, এবং ওই যকৃতের বাইরে যদি আসে তারা তারা কিন্তু তারা বাঁচতে পারবে না। তো এটা আমাদের গেল পরজীবী। তারপর আসেন মিথজীবী। এই তো ইংলিশ, পাশের যে ইংলিশগুলো আছে সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সিম্বায়ন্ট। ঠিক আছে, তো মিথজীবী মানে হচ্ছে কি আমাদের সিম্বায়ন। তো এখন দেখেন মিথজীবী আর সহজীবীর মধ্যে পার্থক্য কি। তো মিথজীবী হচ্ছে তারা একে অপরের সাথে যে থাকে এবং একে অপরেরকে সহায়তা করে। কিন্তু দেখেন পরজীবীর ক্ষেত্রে কিন্তু মানুষ ধরেন যকৃত কৃমিকে সহায়তা করতেছে আশ্রয় দিয়ে, খাবার দিয়ে, কিন্তু এই যকৃত কৃমি থেকে কিন্তু মানুষ কোনো উপকার পাইতেছে না। কিন্তু মৃতজীবীর ক্ষেত্রে কি হবে, মৃতজীবীর ক্ষেত্রে দুই প্রাণী দুইজনকে সহায়তা করবে। যেমন হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা আর হচ্ছে জো ক্লোরেলা। ঠিক আছে, তো ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা কি, এটা হচ্ছে হাইড্রা। আর জো ক্লোরেলা কি, এটা হচ্ছে একটা শৈবাল। তো এই শৈবালটা আসলে এই হাইড্রার দেহে অবস্থান করে, এই হাইড্রার দেহে অবস্থান করে, তার মানে শৈবাল কি করলো, আশ্রয় গ্রহণ করলো হাইড্রার দেহে থেকে। কিন্তু শৈবাল কি করে, আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এবং এই যে খাবার সেটা কিন্তু এই খাবারটা সে হাইড্রার সাথে শেয়ার করে। তার মানে দেখো দুইজন দুইজনকে সহায়তা করতেছে, সেটাকে বলা হইতেছে মিথজীবী বা সিম্বায়ন্ট। তারপর হচ্ছে আমাদের সহজীবী বা কমেন্সেল। তো কমেন্সেল জিনিস বা সহজীবী জিনিসটা কি, এরা একে অপরের সাথে জাস্ট একত্রে বসবাস করে, কিন্তু এরা কেউ কাউকে সহায়তাও করে না, কেউ কাউকে আবার ক্ষতিও করে না, জাস্ট একত্রে বসবাস করে। এটার উদাহরণ কি, রেমোরা নামক চূষক মাছ। এ কি করে, এ আসলে শার্ক আছে যে, এই শার্কের সাথে লেগে থাকে, শার্কের সাথে লেগে থাকে, কিন্তু এর ক্ষতিও করে না বা কোনো উপকারও করে না, জাস্ট লেগে আছে। তো সেটা হচ্ছে আমাদের সহজীবী। তো এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের উদাহরণগুলো ইম্পর্টেন্ট, যে কোনটা কিসের উদাহরণ। যেমন এই জুক্লোরেলার ভিরিডিসিমা, এটা আসলে কিসের উদাহরণ, মৃতজীবী বা সিম্বায়ন্টের উদাহরণ। আচ্ছা, তো আমাদের ইয়াও শেষ, জীবন পদ্ধতিও শেষ। এখন আসেন ক্লিভেজ বা বিকাশ নিয়ে। এখন আমাদের জানতে হবে ক্লিভেজ বা বিকাশটা কি। আচ্ছা, তো আমরা তো জানি আমাদের মানুষের তৈরি হয় কই থেকে, একটা একটা কোষ থেকে তৈরি হয়, সেটার নাম হচ্ছে জাইগোট। জাইগোট, আগে আমাদের ক্লিভেজটা বুঝতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে জাইগোট। জাইগোটের পরে কি তৈরি হয় আমাদের, জাইগোট ধীরে ধীরে কি হয়, কোষ বিভাজিত হয়। তো জাইগোট একটা কোষ থেকে মাইটোসিসের মাধ্যমে কি হবে, এখন কিন্তু মাইটোসিস শুরু হবে। ঠিক আছে, তো একটা কোষ থেকে মাইটোসিসের মাধ্যমে হবে দুইটা, দুইটা থেকে হবে চারটা, চারটা থেকে হবে আটটা।
আচ্ছা, তো এরকম দেখেন 4টা কোষ তৈরি হলো। আর এই যে আমি কোষগুলো দেখাইছিলাম, এই কোষগুলো কিন্তু আসলে এরকম ধরেন, এই যে এখানে যে 8টা কোষ আছে, এই কোষগুলো হচ্ছে ধরেন এরকম, 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 এরকম। ঠিক আছে? এরকম হচ্ছে 8টা কোষ আছে। তো এখানে দেখেন অনেক ফাঁকা হয়েছে। এটা হলো 8টা কোষ, 8 কোষের অবস্থা। এই যে 8 কোষের অবস্থা, তখন কি হলো? এই যে 8টা কোষ অনেক হঠাৎ করে কি হলো? অনেক কম্প্যাক্ট হয়ে গেল। এখানে দেখেন অনেক ফাঁকা জায়গা আছে। ঠিক আছে? হঠাৎ করে কি হয়ে গেল? এই 8টা কোষ কম্প্যাক্ট হয়ে গেল। কম্প্যাক্ট যদি হয়, ধরেন এরকম একদম কম্প্যাক্ট হয়ে গেল, আর কোনো ফাঁকা জায়গা নাই আর কি। এরকম কম্প্যাক্ট হয়ে গেল। কম্প্যাক্ট হওয়ার পর এই 8টা কোষের মাইটোসিসের মাধ্যমে 16 কোষ হলো। ধরেন এই 16 কোষ হলো, ধরেন 16টা কোষ আছে। আর এটা কিন্তু অনেক কম্প্যাক্ট, এখানে কিন্তু এত ফাঁকা জায়গা নেই। এই যে কম্প্যাক্ট জিনিসটা আছে, সেই কম্প্যাক্ট জিনিসটাকে বলা হয় মরুলা। এখান থেকে আমাদের মরুলা তৈরি হলো। মরুলা, তার মানে দেখলেন এই তো আমাদের জাইগোট, জাইগোট থেকে কিন্তু মরুলা তৈরি হয়েছে। আচ্ছা, মরুলা তৈরি হলো। মরুলা তৈরি হওয়ার পর আমরা এই যে, এটা আসলে আমাদের পরবর্তীতে গিয়ে দেখবেন এই মরুলাটা ধীরে ধীরে কই চলে যায়? এটা আসলে আমাদের ইউটেরাইন ক্যাভিটিতে চলে যায়। তো ইউটেরাইন ক্যাভিটিতে থেকে তখন সেক্রেটারি ফেজ হয়। তো মূল কথা হচ্ছে এই ইউটেরাইন ক্যাভিটি থেকে এক ধরনের ফ্লুইড এই মরুলার ভিতরে প্রবেশ করে। ঠিক আছে? যখন এই মরুলার ভিতরে এই ফ্লুইডটা প্রবেশ করে, তখন আসলে কি হয় দেখেন, এখানে আসলে দুই ধরনের কোষ আছে। এই যে বাইরের কোষ এক ধরনের কোষ, আর ভিতরের কোষ। আচ্ছা, বাইরের কোষগুলোকে বলা হয়তো ট্রোফোব্লাস্ট, আর ভিতরের যে কোষগুলো আছে সেগুলোকে বলা হয়তো এমব্রায়োনিক সেল। ঠিক আছে? এমব্রায়োনিক সেল। তো এই যে ট্রোফোপ্লাস্টগুলো, এগুলো কি হয়? এগুলো হচ্ছে ফ্ল্যাট হয়ে যায় এরকম। এরকম এই যে বাইরের যে কোষগুলো ছিল, এই যে এগুলো হচ্ছে ফ্ল্যাট হয়ে যায়। এরা বিভিন্ন ভিন্নভাবে হচ্ছে ইয়া করে। তো এটা হচ্ছে আমাদের ট্রোপোপ্লাস্ট। আর এই যে আমাদের যে এমব্রায়োনিক সেলগুলো ছিল, এই এমব্রায়োনিক সেলগুলা ঠিকই থাকে, কিন্তু এরা কি হয়ে যায়? এরা যখন ফ্ল্যাট হয়ে যায়, আরো ফ্লুইড ঢুকতেছে, তার মানে কি হলো দেখেন, এরা একদিকে, মানে এরা তো কম, আর এগুলো যখন ফ্ল্যাট হয়ে এদিক থেকে কিন্তু সরে পড়লো। এই যে ধরেন এই যে এগুলা সেলগুলো ছিল ট্রোফোপ্লাস্টের, এই যে কোনার সেলগুলা, এগুলো হলো ফ্ল্যাট হয়ে গেল। এগুলো দেখেন ফ্ল্যাট হয়ে গেল। আর এই যে সেলগুলা, এরাও তো তাহলে কি হলো? সরে পড়লো, আরো এখান থেকে কিন্তু ফ্লুইড ঢুকতেছে। এই যে এইরকম করার মাধ্যমে দেখেন এগুলো হইতেছে আমাদের এমব্রায়োনিক সেল, এটা ট্রোফোপ্লাস্ট। আর এই যে দেখেন এখানে কিন্তু একটা গহ্বর তৈরি হয়ে গেল। ঠিক আছে? এখানে একটা গহ্বর তৈরি হয়ে গেল, যেটাকে হচ্ছে বলা হয় ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল। আর এই যে কোষগুলো, এটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। তো এই যে এই ফেজটা যেখানে আমাদের এই গহ্বর তৈরি হয়ে গেল, সেটাকে বলা হয় ব্লাস্টুলা। ব্লাস্টুলা। আচ্ছা, তারপরে কি হয়? এই যে আমাদের এখানে কিছুদিন পর ধরেন এই যে এমব্রায়োনিক সেলগুলো, এই এমব্রায়োনিক সেলগুলো আবার বিভক্ত হয়ে যায়, এপিব্লাস্ট আর হাইপোব্লাস্টে পরিণত হয়। এগুলো আমাদের এখন এত জানা দরকার নেই। তো এইগুলো আগে দুই ভাগে ভাগ হয়, এপিব্লাস্ট আর হাইপোব্লাস্টে তৈরি হয়। আবার পরবর্তীতে কি হয়? নয় দ্বিস্তরে বা ত্রিস্তরে এই যেই কোষগুলা ইয়াতে থাকে, সজ্জিত হয়ে যায় বা বিভক্ত হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো গেস্টুলা বা গেস্টুলেশন। তো এরকম হয়। তারপর এই যে এই কোষগুলো যে ছিল, এই যে এই কোষগুলো ছিল, এই কোষগুলা পরবর্তীতে কি হয়ে যায়? ধরেন 3টা কোষে পরিণত হয়, 3টা কোষ স্তরে পরিণত হয়, বা 2টা। এটা এখন মানে এক এক প্রাণীর ক্ষেত্রে এক একটা। তো ধরেন এটা হইতেছে, দেখেন 2টা বা 3টা স্তরে পরিণত হয়। তো সেটা হচ্ছে আমাদের গেস্টুলা। আর এইভাবে আমাদের কি তৈরি হয়? কিন্তু এইভাবে ধীরে ধীরে আমাদের ভ্রূণ তৈরি হয়ে যায়। তো দেখেন এখানে আসলে কাজটা কি হলো? এখানে ফার্স্টে আমাদের জাইগোট ছিল, এবং এই জাইগোট থেকে কি তৈরি হয়ে গেলো? আমাদের অনেকগুলা ইয়ার মাধ্যমে, ফ্লোয়ের মাধ্যমে বা অনেকগুলা স্টেজের মাধ্যমে আমাদের কিন্তু ভ্রূণ তৈরি হয়ে গেলো। এই যে জাইগোট থেকে বিভিন্ন উপায়ে মাইটোসিস প্রক্রিয়ায় ভ্রূণ তৈরি হলো, সেটাকে কিন্তু আমাদের ক্লিভেজ বলে। ক্লিভেজ। ঠিক আছে? ক্লিভেজ মানে হচ্ছে ক্লিভ হওয়া, মানে বিভক্ত হওয়া। ঠিক আছে? ক্লিভেজ, বা আরেকটা নাম আছে সদভেদ। সদভেদ। তো আমরা এখন দেখেন ক্লিভেজটা পড়বো। তো ক্লিভেজ কি? যে প্রক্রিয়ায় জনজননকারী প্রাণীর এককোষী জাইগোট থেকে, কোন প্রক্রিয়ায় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিসে অসংখ্য বহুকোষী ভ্রূণ সৃষ্টি হয়, তাকে কি বলা হয়? ক্লিভেজ বা সদভেদ বলা হয়। ক্লিভেজ বা সদভেদ বলা হয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে হবে। প্রথমে দেখেন হচ্ছে আমাদের এই যে দেখেন ভ্রূণ, এখানে মনে করেন একটা ভ্রূণ আছে। ধরেন এখানে একটা ভ্রূণ আছে, এবং এই ভ্রূণের এইখানে ধরেন হচ্ছে আমাদের কুসুমটা।
আর এখানে ধরেন আমাদের নিউক্লিয়াস। তো এটা হচ্ছে আমাদের কুসুম, আর এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো আমরা পোল মানে তো জানি, পোল মানে হচ্ছে প্রান্ত, ঠিক আছে। পোল মানে হচ্ছে প্রান্ত। তো এই যে আমাদের একটা ভ্রূণ বা কোষ, এটার যে পোলে বা প্রান্তে নিউক্লিয়াস আছে সেটাকে আমরা বলবো এনিম্যাল পোল। কারণ দেখেন এই নিউক্লিয়াসের যে অংশ, এই নিউক্লিয়াস থেকে পরবর্তীতে কোষ বিভাজন হবে, কোষের তৈরি হবে, তো এটাকে আমরা বলবো এনিম্যাল পোল। আর এই যে আমাদের কুসুম যে প্রান্তে আছে সেটাকে আমরা বলবো ভেজিটাল পোল। এখন দেখেন এটা তো গেল এনিম্যাল পোল আর ভেজিটাল পোলের কথা। এখন এই যে কুসুমটা আছে, এই কুসুমটা যদি এরকম হয়, এই কুসুমটা ধরেন এই মেরু প্রান্তে আছে, তখন আমরা সেটাকে বলবো, দেখেন শুধুমাত্র মেরু প্রান্তে আছে তখন আমরা বলবো এটাকে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ধরেন শুধুমাত্র মেরুতে আছে, তখন সেটাকে আমরা বলবো মেরো ব্লাস্টিক। শুধুমাত্র দেখেন এই কুসুমটা জাস্ট মেরুতে আছে। বা যদি এরকম হয় এখন, যে এটা আমাদের কোষ, আর এটা ধরেন অনেক জায়গা নিয়ে আছে, তার মানে প্রায় হোল সেলটাই কিন্তু কুসুম দিয়ে ভরা, তো তখন আমরা সেটাকে বলবো হোলোব্লাস্টিক, হোল জিনিস। তাহলে মেরুব্লাস্টিক কি, হোলোব্লাস্টিক কি, এগুলো আমরা বুঝছি। তারপর হচ্ছে ভেজিটাল পোল কি, এনিম্যাল পোল কি, এগুলো সব আমরা বুঝছি। এখন আসেন ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজ আবার দুই ধরনের। ভবিষ্যৎ পরিস্ফুটনের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে উম, ধরেন এই তো এটা আমাদের জাইগোট ছিল, এই জাইগোট বিভক্ত হলে ধরেন এরকম একটা পর্যায়ে আসলো। এখন দেখেন এরকম চারটা পর্যায়ে আসলো, তো এই কোষের ক্ষেত্রে দেখেন মাছের ক্ষেত্রে তাদের কিন্তু ডিম হয় অনেক, ঠিক আছে, একসাথে অনেকগুলো ডিম দিয়ে দেয়। কারণ কি, এদের এই যে চারটা জাইগোট থেকে চারটা কোষ তৈরি হলো, এই চারটা কোষই কি করতে পারে, ভ্রূণ তৈরি করতে পারে। ধরেন এই যে চারটা কোষ, এই চারটা কোষে কি করে ফেললো, ভ্রূণ তৈরি করে ফেললো। তার মানে নির্দিষ্ট না কোন কোষটা আমাদের ভ্রূণ তৈরি করবে, তার মানে চারটাই করে ফেললো। তার মানে কি এদের মধ্যে কি কাজ কি নির্দিষ্ট আছে, নির্দিষ্ট না, চারজনই করতে পারলো, বা এরকম হলো তিনজন করে ফেললো, বা এমন হলো এদের মধ্যে দুজন করতে পারলো, তো কোনো নির্দিষ্ট নয়। কিন্তু যদি এরকম ধরেন যে যে আমাদের জাইগোট, ধরেন এটা আমাদের জাইগোট, এখান থেকে এটা একটা অবস্থা, এই অবস্থায় ধরেন এমন হলো যে সবচেয়ে বড় যে কোষ হবে সেটাই ভ্রূণ তৈরি করবে, একটা যে কোনো একটা ভ্রূণ তৈরি হবে, এবং যে সবচেয়ে বড় কোষ সেটা তৈরি করবে, সেটাও কিন্তু তাহলে কি একটা কাজ নির্দিষ্ট হয়ে গেল না, সেটাকে বলা হয় নির্দিষ্ট। বা দেখেন এই ক্ষেত্রে কিন্তু আপনি জানেন না কয়টা ভ্রূণ তৈরি হবে, চারটা হইতে পারে, তিনটা হইতে পারে, অনির্দিষ্ট সংখ্যক ভ্রূণ তৈরি হতে হবে পারে, অনির্দিষ্ট সংখ্যক কোষ থেকে। কিন্তু এখানে আপনি জানেন এখানে ভ্রূণ তৈরি হবে একটাই, ঠিক আছে, একটা বা দুইটা। তো যে সবচেয়ে বড় কোষ বা যে সবচেয়ে কম্পিটেবল সে হচ্ছে ভ্রূণ তৈরি করবে। তো এখানে কিন্তু দেখেন কাজটা নির্দিষ্ট, এই জন্য এটাকে বলা হয় নির্দিষ্ট। আর এখানে দেখেন কাজটা অনির্দিষ্ট, এই জন্য এটাকে কি বলা হয়, অনির্দিষ্ট বলা হয় কিন্তু। তো এখানে হচ্ছে অনির্ধারিত, কারণ কি, দেখেন প্রত্যেকটা কোষ সম্পূর্ণ ভ্রূণ সৃষ্টি করার ক্ষমতা রাখে, সেই ক্লিভেজকে কি বলা হয়, অনির্দিষ্ট ক্লিভেজ। আচ্ছা, তারপর হচ্ছে নির্ধারিত, বা এই যে এগুলো একটু দেখবেন ডিটারমিনেট আর ইনডিটারমিনেট ক্লিভেজ। এখানে কি হয়, প্রাথমিক ধাপে উৎপন্ন মানে কে ইয়া করবে সেটার ভাগ্য নির্ধারিত হয়ে যায়, কে ভ্রূণ তৈরি করবে সেটাকে বলা হয় নির্দিষ্ট ক্লিভেজ বা ডিটারমিনেট ক্লিভেজ। তো আমাদের ভ্রূণীয় পরিস্ফুটনের উপর যে ভিত্তিতে ক্লিভেজ দুই ধরনের, এটাও শেষ। এখন আমরা দেখবো বিভাজন তলের উপর ভিত্তি করে যে ক্লিভেজ হয় সেটাকে বলা হয় ওরিও ক্লিভেজ। সেটাকে কি বলা হয়, ওরিও ক্লিভেজ। তো দেখেন ওরিও ক্লিভেজ মানে কি, ওরিও মানে কিন্তু গুল, ঠিক আছে, অনেক জায়গায় ওরিও মানে গুল দেখবেন, ওরিও মানে হচ্ছে সুষম, চারপাশে সমান, ঠিক আছে। তো এই ক্লিভেজের ক্ষেত্রে দেখেন এই যে দুইটা কোষ, এই দুইটা কোষ কিন্তু এই যে নিউক্লিয়াস ভাগ হয়ে চারটা ভাগ হলো এই পর্যন্ত, চারটার পর দেখেন প্রত্যেক জায়গা থেকে কিন্তু সুষমভাবে ভাগ হচ্ছে। ধরেন এটা হচ্ছে এটার কেন্দ্র, এটার কেন্দ্র এই যে এটা- ধরেন এটা হচ্ছে কেন্দ্র, দেখেন এটার বিভাজনগুলা এমন ভাবে বিভক্ত হয়েছে, কিন্তু দেখেন চারদিকে কিন্তু সমানভাবে বিভক্ত হয়েছে, চারদিকে কি হয়েছে, সমানভাবে বিভক্ত হয়েছে, এই জন্য এটাকে কি বলা হয়, ওরিও ক্লিভেজ।
তো বুঝতে পারছি, তো আমরা এখানে যে যাই করতেছি, যাই করতে ধীরে ধীরে কি হয়েছে, কোষগুলো বিভক্ত হচ্ছে না। এখন এই কোষগুলো যদি সমান ভাগে সব দিক দিয়ে সুষমভাবে বিভক্ত হয়, তখন সেটাকে কি বলা হয়, তখন সেটাকে বলা হয় ওরিও ক্লিভেজ। এবং ওরিও ক্লিভেজ কে করেন, আর্থ্রোপোডা। আমি কিভাবে মনে রাখতাম, ওরিও আর্থ্রোপোডা, ওরিও, এতে ওরিও, এতে আর্থ্রোপোডা, এভাবে আমি ওরিও ক্লিভেজ মনে রাখতাম। আচ্ছা, এখন হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ বা বাইলেটারাল ক্লিভেজ। তো এখানে দেখেন এই যে এরকম ভাবে দুটা কোষ বিভক্ত হয়েছে, বিভক্ত হওয়ার পর এরা শুধুমাত্র অনুপ্রস্থভাবে বিভক্ত হয়েছে, তখন সেটাকে বলা হয় বাইলেটারাল। দেখেন এই যে এখানে একটা তলাইসা বললো, তলাইসা জাস্ট এই দুই পাশেই বিভক্ত হবে, কিন্তু দেখেন এখন জাস্ট এরকম এরকম করে বিভক্ত হবে। দেখেন এখানে আসে দুইটা বিভক্ত হয়েছে, এই দিয়ে কিন্তু বিভক্ত হচ্ছে না, ঠিক আছে, জাস্ট একটা তলের বিপরীতে বিভক্ত হচ্ছে, একটা তলের বিপরীতে বিভক্ত হচ্ছে। তো এইরকম বিভক্ত হওয়াকে বলা হয় বাইলেটারাল ক্লিভেজ, কারণ একটা তলের দুই পাশে বিভক্ত হচ্ছে। এবং তলটা কি, অনুপ্রস্থ তল, এটাও মনে রাখতে হবে, তলটা কি, অনুপ্রস্থ তল। দেখো এই ধরনের ক্লিভেজে দ্বিতীয় বিভাজন পর্যন্ত কি হয়, ওরিও ক্লিভেজ ঘটে। এই দেখেন এই পর্যন্ত কিন্তু ওরিও ক্লিভেজ, ওরিও ক্লিভেজ আর এটি কিন্তু প্রায় সমান, ঠিক আছে। প্রথম চারটা কোষ ঠিক মতোই হয়, যেমন এই দেখেন, দেখেন এটা তো আমরা ওরিও ক্লিভেজও পাইছিলাম। তারপরে কি হয়, এই যে এখানে এই তলের এইদিকে জাস্ট এইভাবে এইভাবে তল হয়, এইভাবে এইভাবে বিভাজিত হয়, এই পাশাপাশি আর বিভাজিত হয় না, ঠিক আছে। ধরেন নলের মতো এইভাবে এইভাবে তৈরি হয়ে যাবে, জাস্ট দুই একটা অনুপ্রস্থ তলের দুই পাশে। আচ্ছা, আর এটা তো মনে থাকতো, দেখেন দ্বিপার্শ্বীয় যেগুলা সেগুলোর বেশিরভাগই হচ্ছে আমাদের করডাটা প্রাণীদের ক্ষেত্রে, কারণ কি আমাদের দুইটা হাত দুইটা পা এরকম ভাবে তৈরি হয় না, এই জন্যই এই করডাটা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজের উদাহরণ হচ্ছে আমাদের করডাটা প্রাণী। আচ্ছা, তারপর আসেন হচ্ছে আমাদের সর্পিল ক্লিভেজের। এই ধরনের ক্লিভেজে কি হয়, দ্বিতীয় পর্যন্ত ধরেন এই যে প্রথম চারটা, এই প্রথম চারটা কি হয় আমাদের ওরিও ক্লিভেজের মতো হয়। তারপর কি হয়, দেখেন এই যে দেখেন চারটা, চারটা কিন্তু ধরেন এমন ছিল, চারটা এমন ছিল, তারপরে ওরিও মতো চারটা হওয়ার পর এরা ঘুরতে থাকে। এরা দেখেন পরের ইয়াটা কেমন, এরা কিন্তু এই যে এমনি দেখেন এগুলা কিন্তু টুইস্টিং হইতেছে, মানে ঘুরতেছে, ঠিক আছে, ঘুরতে ঘুরতে হচ্ছে। এবং এই যে এরিয়াগুলা মানে কোষগুলা কিন্তু প্রথমবারে দেখেন এইভাবে হইতেছে, প্রথমে দেখেন এই যে এইভাবে যদি হয়, পরবর্তীতে দেখেন এই এই কোষগুলো কিন্তু বিভক্ত এইভাবে হবে, কিন্তু এ নিজেই টার্ন হয়ে ঘুরে যাচ্ছে। তার মানে কি, দেখেন এদের কিন্তু ইয়া ঠিক হইতেছে না, কারণ দেখেন এই যে দেখেন এখানে যেমন এটা যেমন সোজা আছে, কিন্তু দুই পাশে এইভাবে কোষ উৎপন্ন হয়েছে। তারপর এটা কিন্তু আর সোজা নেই, কিন্তু কোষগুলো কি তৈরি হয়েছে, এই সেম জায়গায় তৈরি হয়েছে, কিন্তু এ নিজেই ঘুরে গেছে। এর ফলে একটা রাউন্ডিং মুভমেন্ট তৈরি হতেছে এর ভিতরে। আর এই ধরনের ক্লিভেজকে বলা হয় সর্পিল ক্লিভেজ, এই ধরনের ক্লিভেজকে বলা হয় সর্পিল ক্লিভেজ। আর এটার উদাহরণ হচ্ছে অ্যানিলিডা অ্যান্ড মলাস্কা। আমি মনে রাখতাম সর্পিল ক্লিভেজ, অ্যানিলিডা অ্যান্ড মলাস্কা সেম দি, মনে রাখতাম আমি সেম দি। তো এগুলা দেখেন আপনার যদি, এগুলো কিন্তু এত বোঝার জন্য আমি বললাম, কিন্তু এগুলো তো আসে না। আপনার যদি খুব মনে হয় যে কষ্ট হয়ে যেতেছে বুঝতে, তাহলে আপনি জাস্ট উদাহরণগুলো মুখস্থ করেন। উদাহরণগুলো কি কি, মনে করেন ওরিও ক্লিভেজ এ দিয়া, আর্থ্রোপোডা এ দিয়া, তারপর হচ্ছে দ্বিপার্শ্বীয়, দেখবেন কর্ডাটা পারবে বেশিরভাগই দ্বিপার্শ্বীয় আছে, তো কর্ডাটা দ্বিপার্শ্বীয় বা এটা মনে না রাখলেও চলবে, আপনি সর্পিলটা মনে রাখেন, এস্তে সর্পিল, এতে এনিলিডা, এমতে মলাস্কা হচ্ছে আমাদের সেম। আচ্ছা, তো আমাদের এই তো ইয়া শেষ হয়ে গেল, আমাদের ক্লিভেজ নিয়ে মোটামুটি কথাবার্তা শেষ। আচ্ছা, এখন আসেন হচ্ছে ভ্রূণ স্তরে। ভ্রূণ স্তর, তো আমরা ভ্রূণ স্তর মানে কি, এটা হচ্ছে আমরা যে এই যে ভ্রূণ দেখছিলাম, এই ভ্রূণে কতগুলো স্তর আছে সেটার উপর ভিত্তি করে আসলে এই ভ্রূণ স্তরের উপরে বিভক্ত করা হয়। তো এটা আসলে মূলত দুই ভাগে, যেমন ধরেন, তো ধরেন এরকম আছে, তো এখানের যদি ধরেন এগুলো হচ্ছে আমাদের, আবার সেম ধরেন এই ক্ষেত্রে, ধরেন এই সবুজগুলো হচ্ছে এন্ডোডার্ম, আর নীলগুলো হচ্ছে একটোডার্ম। এখন দেখেন কারো ক্ষেত্র ক্ষেত্রে কি হয়, কারো কারো ক্ষেত্রে কি হয়, এই যে একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে এখানে মেসোগ্লিয়া নামক এক ধরনের আঠালো পদার্থ যুক্ত হয়। এগুলো ধরুন হচ্ছে আমাদের মেসোগ্লিয়া, দূর
যে এগুলা এগুলো আমাদের মেসোগ্লিয়া নামক আঠালো পদার্থ। এই মেসোগ্লিয়া নামক আঠালো পদার্থ এই অ্যাক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে চলে আসে। তো তখন সেগুলাকে আমাদের বলা হয় দ্বিভ্রূণস্তরী, কারণ এখানে ভ্রূণস্তর কয়টা আছে? দুইটা কিন্তু আছে, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। আচ্ছা, আর এখানে আমাদের দেখেন এটা হবে আমাদের, যদি এই যে অ্যাক্টোডার্ম আর এন্ডোডার্ম এটার মাঝখানে যদি আসা পড়ে আবার বিভিন্ন সেল আসা পড়ে, কোষ আসা পড়ে, আরেকটা কোষের স্তর তৈরি হয়, তখন কিন্তু আমাদের মোট স্তর কয়টা হয়ে গেল? আমাদের মোট স্তর হয়ে গেল তিনটা, আর এদেরকে বলা হয় ত্রিভুজস্তরী। তো এখানে দেখেন এটা আমার যথেষ্ট খারাপ হয়েছে জিনিসটা। ধরেন এটা হচ্ছে আমাদের মেসোপিয়া। হুম। তো এটা কিন্তু আমাদের মেসোডার্ম, আর এটা কিন্তু আমাদের মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া, তো এখানে মধ্যস্তরে থাকে মেসোডার্ম, আর এখানে থাকে হচ্ছে মেসোগ্লিয়া। আর তাইলে এগুলা কিন্তু দ্বিভ্রূণস্তরী, দ্বিভ্রূণস্তরী, আর এগুলো হচ্ছে আমাদের ত্রিভুজস্তরী। এটাই, এটা আমাদের হচ্ছে ভ্রূণস্তরীয়া। দেখেন একটা হচ্ছে দ্বিস্তরী বা দ্বিভ্রূণস্তরী, এখানে কি থাকে? অ্যাক্টোডার্ম আর এন্ডোডার্ম দুইটা স্তর তো থাকলে তার মাঝখানে কি থাকে? মেসোগ্লিয়া থাকে। আর এখানে তিনটা স্তর থাকে, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। এখন আসেন উদাহরণ। তো আমরা দেখছিলাম এই যে আমাদের পরিফেরার ক্ষেত্রে সেখানে শুধুমাত্র কিন্তু টিস্যু গঠিত হয় না, জাস্ট একটা কোষ থাকে। তো সেইখানে তো আমাদের ভ্রূণ স্তর তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমাদের শুরু হচ্ছে নিটারিয়া থেকে। তো প্রথম যে নিটারিয়া তারাই শুধুমাত্র কি হবে? তারাই শুধুমাত্র দ্বিবস্তরী হবে। দুই বস্তরী ২ নাম্বার থেকে শুরু নিটারিয়া। আর ৩ থেকে ৯ পর্যন্ত এরা কি হবে? এরা কিন্তু ত্রিভুজস্তরী। এগুলো হচ্ছে আমাদের উদাহরণের শেষ হয়ে গেল। আচ্ছা, এখানে আছে আমাদের জীবনস্তরী আর ত্রিভুজস্তরীর মধ্যে পার্থক্য। আমরা যখন হাইড্রা পড়বো তখন এই চারটা আরো ভালো করে দেখবো, আরো ভালো করে বুঝবো। তাও আমরা যদি দেখতে চাই, দেখো ভ্রূণীয় কোষস্তর এখানে কয়টা? দুইটা জাস্ট, অ্যাক্টোডার্ম আর এন্ডোডার্ম। আর এখানে কয়টা? তিনটা, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। আচ্ছা, এখানে কি থাকে? যেহেতু এদের মেসোডার্ম থাকে না, এই জন্য এদের একটা অকোষীয় স্তর থাকে, সেটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। আর এখানে কিন্তু মেসোগ্লিয়া থাকে না, মেসোডার্মই থাকে। আচ্ছা, তারপর হচ্ছে ভ্রূণস্তরের পরিণতি। এরা কিন্তু টিস্যু বা অঙ্গ গঠন করতে পারে না, বা অঙ্গ গঠন করতে পারে না। আমরা জানি নিডারিয়ারা কি করে? অঙ্গ গঠন করতে পারে না, আর এখানে টিস্যু গঠন করতে পারে না, এটা বলা আছে কিন্তু আসলে। কিন্তু এখানে দেখো, এখানে ভ্রূণস্তরা কিন্তু আসলে অঙ্গতন্ত্র এরা কিন্তু গঠন করতে পারে, কারণ এরা প্লাটি হেলমিনথেস থেকে অনওয়ার্ডস। আচ্ছা, তারপর এদের এগুলো হচ্ছে আমাদের নিডারিয়াদের বিশেষ বৈশিষ্ট্য। তো শুধুমাত্র নিডারিয়া তো দ্বিস্তরী প্রাণী, এই জন্য এদের বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি? নেমাটোসিস্ট, পলিপ ও মেডুসা দশা, আর হচ্ছে দেহ গহ্বর। আচ্ছা, এগুলো হচ্ছে এখানে উপস্থিত, এখানে অনুপস্থিত। এগুলো আমাদের নিডারিয়া পর্বের বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা, আর হচ্ছে আমাদের দেহ গহ্বর, এখানে কি থাকে? সিলম থাকে, আর এখানে থাকে সিলেন্টেরন, এটা আমরা পরে পড়বো। আচ্ছা, এখন আসো হচ্ছে আমাদের প্রতিসাম্যতা বা সিমেট্রি। প্রতিসাম্যতা বা সিমেট্রি তার মানে কি? প্রতিসাম্যতা জিনিসটা হচ্ছে, মনে করো একটা জিনিস, এই জিনিসকে তুমি ভাগ করে কতগুলা সমান ভাগে বিভক্ত করতে পারবা। যেমন ধরো এটা একটা তোমার কাছে আপেল আছে, আপেল তো, ধরো এটাই আপেল। তো তুমি আসলে এটাকে ভাগ করে কয়জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবা, সেটা হচ্ছে আমাদের সিমেট্রি বা প্রতিসাম্যতা। আচ্ছা, তো এখানে কি বলছে? প্রতিসাম্যতা বলতে আসলে প্রাণীদেহের মধ্যরেখীয় তল বরাবর, মধ্যরেখীয় তল হচ্ছে আমরা আমাদেরকে মাথার উপর দিয়ে, যেটা আমাদেরকে বাম ও ডান দুই পাশে বিভক্ত করে, সেটাকে বলা হয় মধ্যরেখীয় তল। তো বাম ও ডান দুই পাশে সমান বা সদৃশ অংশে আকৃতি বিভক্ত করা যায়, সেটাকে বলা হয় প্রতিসাম্যতা। এগুলো এটা প্রতিসাম্যতা কাকে বলে? সিকিউর জন্য কিন্তু আসে, সেটা 2 স্টার। আচ্ছা, এগুলোর কতগুলো উদাহরণ আছে দেখো, এগুলোর হচ্ছে 5টা উদাহরণ আছে। আরেকটা আছে পঞ্চরীয় প্রতিসাম্যতা, এটা আমরা অন্য জায়গায় আছে, এই চ্যাপ্টারেই অন্য জায়গায় আছে। তো প্রথমে আছে আমাদের গলীয় প্রতিসাম্যতা বা স্ফেরিক্যাল সিমেট্রি। তো গোলীয় প্রতিসাম্যতা বা স্ফেরিক্যাল সিমেট্রি মানে কি? স্ফেয়ার মানে কি? গোল। এখন দেখো, এই যে একটা গোল একটা জিনিস যদি দেখো, তাহলে কিন্তু তুমি ইচ্ছামতো অনেকবার কিন্তু এটাকে সমান দুই ভাগে ভাগ করতে পারবা। কারণ কি? এদের সব দিক দিয়ে দূরত্ব কি সমান। ধরো এইভাবে একটা করলা, সমান দুই অংশ বিভক্ত হলো, আবার এইভাবে করলা, এরাও সমান দুই অংশ বিভক্ত হলো, আবার এইভাবে করলা, সমান দুই অংশ হলো, আবার এইভাবে করলা, সমান দুই অংশ হলো। তার মানে এগুলা কিন্তু বিভিন্নভাবে সমান দুই অংশে বিভক্ত করা যায়। তো এখানে যে কোনো তল বরাবর সদৃশ বা সমান অংশে বিভক্ত করা যায়। তেমনিভাবে যদি, মানে একটা গোলককে যেভাবে সব দিক দিয়ে বিভক্ত করা যায়, কোনো প্রাণীকেও যদি এভাবে সব দিক দিয়ে বিভক্ত করা যায়, তখন সেটাকে বলা হয় গোলীয় প্রতিসাম্যতা। এগুলোর উদাহরণ হচ্ছে রেডিওলেরিয়া, হেলিওজোয়া, আর হচ্ছে এগুলাই। আমি মনে রাখতাম HRV দিয়া, HRV, H ফর হেলিওজোয়া, আর ফর রেডিওলেরিয়া, রেডিওলেরিয়া, হেলিওজোয়া, আর ভি দিয়ে হচ্ছে ভলভক্স গ্লোভেটর। এটা এখানে নাই মনে হয়, বলবক্স, ঠিক আছে। তার মানে আমাদের গোলীয় প্রতিসাম্যতা ইসি। গোলীয় প্রতিসাম্য হচ্ছে একটা গোলককে যেভাবে সব দিক দিয়ে ভাগ করা যায়, কোনো প্রাণীকেও যদি ওইভাবে সব দিক দিয়ে সমান অংশে ভাগ করা যায়, তখন সেটাকে বলা হয় গোলীয় প্রতিসাম্যতা। এবং এটার উদাহরণ হচ্ছে HRV, এতে হেলিওজোয়া, রেডিওলেরিয়া, আর হচ্ছে ভলভক্স গ্লোভেটর।
আচ্ছা, এখন আসো হচ্ছে অরীয় প্রতিসাম্যতা। অরীয় মানে তো আমরা বলছিলাম সব দিকে সমান সুষমভাবে। তো অরীয় প্রতিসাম্যতা হচ্ছে কোনো প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর, কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর, কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কোনটা, ধরো কোনো প্রাণীর কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর, মনে করো এটা ধরো আমাদের মানুষ, ধরো এটা মানুষ, এটা তার কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর, ঠিক আছে? তো এইভাবে যদি কোনো মানুষকে বা কোনো প্রাণীকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে বিভক্ত করা যায়, তখন সেটাকে বলা হয় অরীয় প্রতিসাম্য। যেমন হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমাল। মানুষ কিন্তু অরীয় প্রতিসাম্য না, এটাকে কিন্তু দুইয়ের অধিক অংশে বিভক্ত করা যায় না। আচ্ছা, তো অরীয় প্রতিসাম্য কি, ধরো এটা হইতেছে আমাদের হাইড্রা, ঠিক আছে? এটা আমাদের হাইড্রা। এই হাইড্রাকে আমরা কি করব, এই হাইড্রাকে আমরা এই যে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় লম্ব অক্ষ, এই যে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর একের চেয়ে বেশি সদৃশ অংশে বিভক্ত করা যায়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অরীয় প্রতিসাম্যতা। আচ্ছা, এই দেখো কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর বিভক্ত করা হলো, তাহলে দেখো এটার ইয়া কেমন থাকবে, এটা ধরো এরকম ছিল, এই যে এটা কিন্তু ছিল শশার মতো। তো আমরা কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর একবার করলাম, তারপরে দেখো এটার এটার অংশটা কেমন থাকবে, এরকম থাকবে। এরপরেও তুমি যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর নাও, তাও কিন্তু তুমি এর আরো দুইবারের অধিক বিভক্ত করতে পারবা। কারণ কি, এদের এমন কোনো অঙ্গ নেই, দেখো এখানে কিন্তু কোনো অন্যরকম অঙ্গ নেই যাতে আর দুইবারে বিভক্ত করা যায় না, সেই অংশই দুইবারের বেশি সংখ্যক ভাবে বের করতে পারবা, কাটতে পারবা। তো এটাকে আমরা বলবো হচ্ছে অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম এগুলোর উদাহরণগুলো অনেক ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে সেগুলো কি কি আমাদের, হাইড্রা, জেলিফিশ আর সি অ্যানিমন। ইংলিশও ইম্পর্টেন্ট। জেলিফিশ হচ্ছে অরেলিয়া অরিটা, হাইড্রা তো হাইড্রায়, আর সি অ্যানিমন হচ্ছে মেট্রিডিয়াম। এগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো মুখস্থ করতে হবে। তো আমাদের অরীয় প্রতিসম কারা কারা পারলাম আমরা, এটা মূলত হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী যারা আছে তারা, হাইড্রা, জেলিফিশ আর সি অ্যানিমন। ইংলিশগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিঅরীয় প্রতিসম। দ্বিঅরীয় প্রতিসম কি, আমরা ওইখানে বলছিলাম দেখো দুইয়ের বেশি সংখ্যক, ঠিক আছে? আর এখানে হচ্ছে দুইবার, দুইবার যদি দুইবার করি তাহলে অংশ কয়টা পাওয়া যাবে, চারটা। অংশ কয়টা পাওয়া যাবে, চারটা। আচ্ছা, কিন্তু দেখো এখানে ওই জায়গায় কেন দুইয়ের বেশি ভাগ ছিল আর এখানে মাত্র দুইবার কেন ছিল, ওইখানে এমন কিছু অঙ্গ থাকবে সেগুলো কিন্তু আর মানে দুইবারের বেশি আর ওগুলো সম্ভব না, যেহেতু এক জোড়া অঙ্গ হওয়ার কারণে এরকম। এই জন্যই এটাকে দুইবার ভাগ করা যায়, দুইয়ের অধিক ভাগ করা যায় না। আর ওইখানে এমন কোনো এক জোড়া অঙ্গ ছিল না যাতে এটা ভাগ করা যায় না, এটা ভাগ করা যাবে। আচ্ছা, এগুলোর উদাহরণ কি, টিনোফেরা, সিওপ্লানা, এই দুটা, ঠিক আছে? টিনোফোরা আর হচ্ছে সিওপ্লানা, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট। এটা কিন্তু দেখো তোমাদের এত পড়ার মধ্যে নাই। টিনোফোরা, সিওপ্লানা, এগুলা ঠিক আছে, মনে রাখবা। সি দিয়ে শুরু, ঠিক আছে? সি দিয়ে শুরু যেগুলো, সেগুলো হচ্ছে ধরো মোটামুটি এখানে যতগুলো সি দিয়ে তো শুরু, কটা টটা বাদ দিয়া, সেগুলো কিন্তু আমাদের দ্বিঅরীয় প্রতিসম, ঠিক আছে? সিওপ্লানা আর টিনোফেরা, ঠিক আছে? তো আমরা দ্বিঅরীয় বললাম, এখন হচ্ছে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে? ইংলিশগুলো ইম্পর্টেন্ট, কোনটা বাই ল্যাটারাল, কোনটা বাই রেডিয়াল, এগুলো কিন্তু আসতে পারে ইংলিশ দিয়ে। এগুলো কিন্তু পড়তে পড়তে তোমাদের হয়ে যাবে, কিন্তু ইংলিশগুলো যাতে মিস না হয়। আর এখন কিন্তু ইংলিশগুলো দিয়ে দেয় অনেক। আচ্ছা, এটা কি, ধরো মানুষকে আমরা যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর ভাগ করি, তাহলে কিন্তু বাম আর ডান এই দুইটা অংশ পাবো, আর কোন অংশ কিন্তু পাবো না। কারণ কি, তখন কিন্তু আর সমান অংশে ভাগ করা যাবে না, ঠিক আছে? যেহেতু এদেরও কি একজোড়া হাত আছে বা পা আছে, এই জন্যই জাস্ট শুধুমাত্র একবার ভাগ করা যায়, তখন সেটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। তার মানে জিনিসটা বুঝছো, দ্বিপার্শ্বীয় প্রতিসম হচ্ছে একবার বিভক্ত করে বাম ও ডান দুইটা অংশ পাবা। দ্বিঅরীয়র ক্ষেত্রে দুইবার বিভক্ত করে চারটা সদৃশ অংশ পাবা। আর অরীয় প্রতিসম হচ্ছে চারটার বেশি অংশ পাবা। আর গুলীয়টা হচ্ছে অনেকগুলো প্রতিসম অংশ পাবা। আচ্ছা, তাহলে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম শেষ। এগুলা ইয়াগুলো একটু দেখবা, যে উদাহরণগুলো দেখবা। প্রজাপতি, মানুষ, এরকম দেখো। এই যে দেখো প্রজাপতির ক্ষেত্রেই এদেরকে, যেহেতু এদের দুইটা বড় বড় ডান আছে, সেই জন্য এদেরকে জাস্ট কিন্তু একবারই বিভক্ত করা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য মানে দেখো এদের দেহটা ইররেগুলার, ঠিক আছে? তো এটারে তুমি কিভাবে ভাগ করবা, ভাগ করতেই পারবে না, ঠিক আছে? এই জন্য এগুলাকে ভাগ করাই যায় না। আর যেগুলোকে ভাগ করা যায় না সেগুলোকে বলা হয় অপ্রতিসাম্য বা এসিমেট্রি, ঠিক আছে? আচ্ছা, এগুলোর উদাহরণ কি, এমিবা, স্পঞ্জ আর হচ্ছে আপেল শামুক, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমিবা, স্পঞ্জ আর আপেল শামুক, এটার বৈজ্ঞানিক নামগুলো সহ এই যে এই চারটা, এই পৃষ্ঠাটা তোমাদের এমসিকিউ এর জন্য 5 স্টার, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন আসে 50% সম্ভাবনা আছে যে এখান থেকে করবে, ঠিক আছে? এই যে এই উদাহরণগুলো থেকে করবে। আচ্ছা, তার মানে আমরা কি দেখলাম, আমরা আসলে কতগুলা তলে একটা প্রাণীকে ভাগ করতে পারবো, তার উপর ভিত্তি করে বিভিন্নভাবে প্রাণীগুলোকে ভাগ করছে। যেটা হচ্ছে অপ্রতিসাম্য, সেখানে আমরা ভাগ করতেই পারিনি। তারপর আসছে দ্বিপ্রতিসাম্য, যেখানে আমরা একবার ভাগ করে দুইটা অংশ পাইছি। তারপর হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য, আমরা দুইবার ভাগ করে চারটা অংশ পাইছি। অরীয় প্রতিসাম্য আমরা নির্দিষ্ট সংখ্যক ভাগ পাইছি, কিন্তু এটা দুইয়ের চেয়ে বেশি, আর অংশ পাইছি চারের চেয়ে বেশি। আর গোলীয় প্রতিসাম্য হচ্ছে গুণ, একটা বৃত্তকে যেমন হাজার হাজার ভাগে ভাগ করা যায়, তেমনি এই প্রাণীগুলোকেও কি করা যায়, হাজার হাজার ভাগে ভাগ করা যায়। আচ্ছা,
এখন আসো হচ্ছে আমাদের খণ্ডকায়ন। খণ্ডকায়ন জিনিসগুলা কি? খণ্ডকায়ন হচ্ছে আমাদের এই যে এদের দেহগুলা এক এক খণ্ডে 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 বিভক্ত থাকবে। যেমন তুমি মানুষের কথা চিন্তা করো, মানুষের দেহ কি খণ্ডকায়ন? না, খণ্ডকায়ন না। কারণ মানুষের কিন্তু এক খণ্ডের কোনো পুনরাবৃত্তি নেই বা খণ্ডকায়ন নেই। আমাদের দেহ কিন্তু এক খণ্ড, যেমন মানুষকে যদি তুমি টান দাও কোনোভাবে, কোনো ইয়াগুলাকে খণ্ডগুলাকে বের হয়ে আসবে। কিন্তু তুমি যদি এই কেঁচো নিয়ে টান দাও, দেখবা এরা কিন্তু খণ্ড খণ্ড হয়ে পড়বে। ঠিক আছে? তো খণ্ড খণ্ড জিনিসগুলো কি, যে কোনো প্রাণীর দেহ যদি লম্বালম্বী অক্ষ বরাবর একই রকম খণ্ডাংশের পুনরাবৃত্তি নিয়ে গঠিত হয়, তখন এই অংশকে বলা হয় খণ্ডকায়ন বা মেটামরিজম। আর এই দেখো, যাদের খণ্ডকায়ন হয় তাদের প্রত্যেক খণ্ডে প্রায় জিনিসগুলো কিন্তু প্রায় কি থাকে, সেমই থাকে, জিনিসগুলো প্রায় সেম থাকে। কিন্তু মানুষের দেহে কিন্তু জিনিসগুলো সেম না। ঠিক আছে? আমাদের হাত কি সব জায়গায় আছে, কিন্তু এদের দেখবা প্রত্যেক খণ্ডে যদি উপাঙ্গ থাকে বা পা থাকে, সবগুলো খণ্ডেই পা আছে। ঠিক আছে? আচ্ছা, তো এটা হলো আমাদের খণ্ডকায়ন। খণ্ডকায়নকে কি বলা হয়? মেটামেরিজম। মেটামেরিজম। আচ্ছা, আর খণ্ডগুলোকে বলা হয় মেটামিয়ার বা সুমাইট। মেটামিয়ার বা সুমাইট, এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তো খণ্ডকায়ন কি এটা আমরা দেখলাম, প্রত্যেক খণ্ডকে কি বলা হয়, মেটামিয়ার বা সুমাইট, এটা আমরা দেখলাম। এখন আসছো আমরা এই খণ্ডকায়ন অনুযায়ী কিভাবে হয় সেটা ভাগ করি। একটা হচ্ছে আমাদের সমখণ্ডকায়ন, আরেকটা হচ্ছে আমাদের অসম খণ্ডকায়ন, আরেকটা হচ্ছে আমাদের অখণ্ডকায়ন। ঠিক আছে? তো তিন ভাগে আমরা ভাগ করি, সম, অসম আর হচ্ছে অখণ্ডায়িত। এখন প্রথমে সমখণ্ডকায়ন হচ্ছে আমাদের কেঁচুর খণ্ডকায়ন। তোমরা যদি কেঁচুর দেখো, কেঁচুর খণ্ডকায়ন দেখো, তাহলে দেখবে যে এরকম বক্সের মতো বক্সের মতো বক্সের মতো খণ্ডগুলা কেমন, সমান। ঠিক আছে? তো খণ্ডগুলা কি সমান, যেহেতু এই কেঁচুর প্রত্যেক খণ্ড সমান, সেহেতু এই তাদের খণ্ডকায়নকে বলা হয় সমখণ্ডকায়ন বা হোমোনোমাস মেটামিয়ার। আচ্ছা, তারপর আসো আমাদের অসম খণ্ডকায়ন। অসম খণ্ডকায়নগুলা যেগুলোর খণ্ডকায়ন সমান না, সেই সকল খণ্ডকায়নকে বলা হয় অসম খণ্ডকায়ন। যেমন দেখো, এখানে সকল ইয়াগুলা কেমন ছিল, সকল খণ্ডগুলা সমান ছিল, কিন্তু কিছু কিছু পতঙ্গের ক্ষেত্রে দেখবা সেখানে খণ্ডগুলা কি সমান না, অসমান। ঠিক আছে? সেই ক্ষেত্রে যদি একটা বড় থাকে, তারপর এই খণ্ডটা এরকম ছোট থাকে, তারপর আবার বড় থাকে, এইগুলা কি অসম খণ্ডকায়ন উদাহরণ। আচ্ছা, তারপর হচ্ছে অখণ্ডকায়ন, যাদের কোনো খণ্ড কি নাই তাদেরকে বলা হয় অখণ্ডকায়ন। যেমন সমুদ্র তারা আর ঝিনুক। আচ্ছা, আরেকটা কথা মনে পড়লো, আমাদের এই যে প্রতিসাম্যতা ছিল, এটার মধ্যে আরেকটা ছিল কিন্তু পঞ্চরীয় প্রতিসাম্য। ঠিক আছে? এগুলো কি আমাদের যে স্টার ফিশগুলো আছে না, সেগুলো হচ্ছে পঞ্চরীয় প্রতিসাম্য। আচ্ছা, তো যাদের খণ্ড করাই যায় না তাদেরকে বলা হয় অখণ্ডায়িত প্রাণী। এগুলো কারা? সমুদ্র তারা, ঝিনুক, এগুলো। আচ্ছা, তো আমরা খণ্ডকায়ন মোটামুটি বুঝছি। এখন আসা হচ্ছে আমাদের অঞ্চলায়ন বা টেগমেটাইজেশন। তো অঞ্চলায়ন কি, এই যে আমাদের অনেকগুলো খণ্ড আছে না, এই অনেকগুলো খণ্ড একত্রে যুক্ত হয়ে একটা অঞ্চল তৈরি করবে, সেগুলোকে বলা হয় অঞ্চলায়ন। যেমন দেখো, এই যে এটার মধ্যে ধরো অনেকগুলা খণ্ড আছে, এই অনেকগুলো খণ্ডর কিছু খণ্ড নিয়ে এই যে একটা মাথা তৈরি করবে, কিছু খণ্ড নিয়ে এই যে আমাদের বক্ষ তৈরি করছে, কিছু খণ্ড নিয়ে এই যে আমাদের উদর তৈরি করছে। তো খণ্ডগুলো একত্র হয়ে যখন একটা অঞ্চল তৈরি করে, তখন সেটাকে বলা হয় আমাদের অঞ্চলায়ন বা টেগমেটাইজেশন। আর এই যে অঞ্চলগুলো বলা বলা হয় টেগমাটা। টেগমাটা এটা কাদের দেখা যায়? আর্থ্রোপোডাদের, প্রাইভেট প্রাণীদের ক্ষেত্রে এই যে টেগমেটাইজেশন বা অঞ্চলায়ন দেখা যায়। আচ্ছা, তারপর আসো আমাদের উপাঙ্গতে। উপাঙ্গ জিনিসগুলো কি? উপাঙ্গ হচ্ছে এমন একটা চলনাঙ্গ বা এমন একটা এক্সট্রা, ধরো এক্সট্রা তো না, কি বলবো, মানে দেহের বাইরে থেকে এমন একটা জিনিস আছে, সেটা বিভিন্ন কাজে সহায়তা করে। যেমন এই উপাঙ্গগুলো কি কি দেখো, আর্থ্রোপোডার ক্ষেত্রে অ্যান্টেনা ও স্টাইল, এগুলো কিন্তু এই অ্যান্টেনা স্টাইল কি করে, ওদের দেহ থেকে বাইরে প্রজেকশন করছে না, বাইরে প্রজেক্ট করছে না, সেটাকে বলা হয় উপাঙ্গ। উপাঙ্গ। তো আর্থ্রোপোডার ক্ষেত্রে উপাঙ্গ কি, অ্যান্টেনা ও স্টাইল, এগুলো ইম্পর্টেন্ট। যে আর্থ্রোপোডার উপাঙ্গ কোনটি, অ্যান্টেনা বা স্টাইল। বা স্টাইল কাদের উপাঙ্গ? আর্থ্রোপোডা। মলাস্কাদের ক্ষেত্রে কি, পোডিয়া। মাছে কি, পাখনা। পতঙ্গ পাখিতে কি, ডানা। আর উচ্চতর মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কি, পদ। ঠিক আছে? এগুলো আমরা যখন আলাদা আলাদাভাবে শ্রেণীগুলো বলবো, তখন আরো ভালো করে বুঝবো। কিন্তু এগুলো কিন্তু আসে যে পাখনা কাদের উপাঙ্গ, ঠিক আছে, মাছের। তারপর হচ্ছে ডানা কাদের উপাঙ্গ, এটা তো সহজ। স্টাইল কাদের উপাঙ্গ, আর্থ্রোপোডা, এরকম। তো এই উপাঙ্গ বিভিন্ন ধরনের হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের প্রান্তিকতা। প্রান্তিকতা, এই যে জিনিস দেখো, প্রান্তিকতা কয় ধরনের? 5 ধরনের। কি কি? সম্মুখ, পশ্চাৎ, পৃষ্ঠীয়, অঙ্কীয়, পার্শ্বীয়। তো ধরো, যেদিকে মুখ থাকে সেটা হচ্ছে আমাদের সম্মুখ প্রান্ত। যেমন ধরো, এই যে এটা হচ্ছে আমাদের একটা খরগোশিত। ধরো একটা খরগোশ, ঠিক আছে? খরগোশের এটা হচ্ছে মাথার অংশ, সেটা হচ্ছে সম্মুখ প্রান্ত। পিছনের অংশ পশ্চাৎ প্রান্ত। ঠিক আছে? তো চলে গেল সম্মুখ আর পশ্চাৎ। আচ্ছা, তারপর আসছে অঙ্কীয়, পৃষ্ঠীয়। অঙ্ক মানে কি, বুক। এই যে দেখো, এটার এই অংশটা ধরো, এই যে এটা আমাদের পিঠ না, এটা হচ্ছে তো পিঠ। তো এটা হচ্ছে পৃষ্ঠীয় প্রান্ত। আর এটা হচ্ছে আমাদের বুকের অংশ বা নিচের অংশ, এটা হচ্ছে আমাদের অঙ্কীয়। তাহলে আমাদের গেল সম্মুখ প্রান্ত, পশ্চাৎ প্রান্ত, পিঠের দিকে পৃষ্ঠীয় প্রান্ত, বুকের দিকে অঙ্কীয় প্রান্ত, শেষ। তারপর আসছে আমাদের 2 পার্শ্বীয় প্রান্ত। পার্শ্বীয় প্রান্ত কোনটা? এই দেখো, এই যে এটা একটা পার্শ্ব। ধরো এই যে এখানে একটা দেখো, ওর মাথার মধ্যে থেকে একটা ইয়া নিবা, এখান থেকে একটা ইয়া নিবা। তো এই পাশের একটা অংশ হলো পার্শ্ব, ওই পাশের আরেকটা অংশ হলো পার্শ্ব। তার মানে আমরা তাহলে কয়টা প্রান্ত দেখলাম? 6টা প্রান্ত দেখলাম। সম্মুখ, পশ্চাৎ, পিঠের দিক পৃষ্ঠীয়, বুকের দিক অঙ্কীয়। এক পাশেরটা লেফট সাইড, এক পার্শ্ব রাইট সাইড, আরেক পার্শ্ব, শেষ। আমাদের কি চলে গেল? আমাদের প্রান্তগুলো চলে গেল। এখন ইম্পর্টেন্ট হচ্ছে এটার ইংলিশগুলো, এগুলো সব জায়গায় লাগে। ইন্টেরিয়র এন্ড
পোস্টেরিয়র এন্ড, ডরসাল, ভেন্ট্রাল, ল্যাটেরাল। ঠিক আছে এগুলা। এখন আসা হচ্ছে তল। ঠিক আছে, এখন আসা হচ্ছে তল। তলগুলা কি কি? আচ্ছা, তো তল জানার জন্য আমরা যে প্রান্তগুলো শিখছি না, এই প্রান্তগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, তো প্রথমে আসো আমাদের মধ্যরেখীয় তল, নামগুলো ইম্পর্টেন্ট আবার। মধ্যরেখীয় তল, আরেক নাম কি? মিডিয়ান তল, আরেক নাম কি? সেজিটাল তল। তো এই তিনটা তল কি? যে তল দিয়ে আমাদের বাম ও ডান দুই অংশে বিভক্ত করা যায়, তখন সেটাকে আমাদের বলা হয় মিডিয়ান তল বা সেজিটাল তল বা মধ্যরেখীয় তল। তার মানে আমরা দুইটা পার্শ্বীয় প্রান্ত দেখছিলাম না, লেফট এন্ড রাইট, এই পার্শ্বীয় প্রান্ত দুইটা তুমি বের করে নিবা, তখন সেটাকে আমরা কি বলবো? আমাদের মিডিয়ান তল বা সেজিটাল তল। একদম বাম ও ডান। ঠিক আছে, ধরো তুমি এমন ভাগে তোমার দেহটাকে ভাগ করলা যে তোমার বাম হাত আলাদা হয়ে গেল, ডান হাত আলাদা হয়ে গেল, বাম পা আলাদা হয়ে গেল, ডান পা আলাদা হয়ে গেল। এরকম ভাবে যদি তুমি দুইটা প্রান্ত ভাগ করে আসতে পারো, সেই যে তল দিয়ে ভাগ করবা সেটা হচ্ছে আমাদের মধ্যরেখীয় তল বা সেজিটাল তল। তারপর আসে আমাদের সম্মুখ তল। সম্মুখ তল আমরা দুই ভাগ করছিলাম, অঙ্কীয় আর পৃষ্ঠীয়। ঠিক আছে, পৃষ্ঠীয় আর অঙ্কীয়। এটা কেমনে? তাহলে এটা তুমি বুক আর পিঠ আলাদা করে ফেলবা। ঠিক আছে, যে তলের মাধ্যমে তুমি বুক আলাদা করবা, পিঠ আলাদা করবা, সেটা কিন্তু আমাদের কি তল? সম্মুখ তল বা ফ্রন্টাল প্লেন। সেটা কি তল? ফ্রন্টাল প্লেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের অনুপ্রস্থ তল। অনুপ্রস্থ তল কি? অনুপ্রস্থ তল হচ্ছে আমাদের উপরের অংশ আর নিচের অংশ এই দুই ভাগে ভাগ করবা, সেটা হচ্ছে আমাদের অনুপ্রস্থ তল। যেমন আমাদের ধরো তুমি কোমর দিক দিয়ে আমাদের কূপ মেরে ফেলাই দিলা, তাহলে কোমরের উপরে কি আছে? বুক, মাথা, এগুলো হবে আমাদের সম্মুখ তল। আর নিচের কি আছে? পা আছে, সেগুলো হবে আমাদের পশ্চাৎ তল। ঠিক আছে, তাহলে আমরা প্রান্ত দেখছি আগে, এখন আমরা তল দেখবো। তো প্রান্ত কি কি? সম্মুখ প্রান্ত, পশ্চাৎ প্রান্ত, অঙ্কীয়, পৃষ্ঠীয়, দুই পাশ। আচ্ছা, তো আমরা ফার্স্টে ধরো মানুষের বাম বাম হাত ডান হাত আলাদা করবো। বাম হাত আর ডান হাত আলাদা করার জন্য দেখো আমাদের মাথা থেকে পা পর্যন্ত এই মিডিয়ান তলে কাটতে হবে, কিন্তু তাইলে কিন্তু আমাদের বাম হাত আর ডান হাত আলাদা হলো। আর এইভাবে যে তলের বরাবর আমরা কাটলাম, সেটা হচ্ছে আমাদের মিডিয়ান তল। আচ্ছা, তারপর আমরা ভাগ করবো বুক আর পিঠ। ঠিক আছে, তখন কিন্তু আমরা অন্যভাবে ইয়া করবো, যাতে বুক পিট, তখন আমরা যে তলে ইয়া করবো সেটা হচ্ছে আমাদের সম্মুখ তল বা ফ্রন্টাল তল। আর আমরা উপরের অংশ নিব বা বুক, মাথা এগুলো নিব, আর পা নিব, ওই দুইটা আলাদা করবো, তখন যে তলে ভাগ করতে হবে সেটা কিন্তু আমাদের অনুপ্রস্থ তল বা ট্রান্সভার্স তল। আশা করি বুঝে গেছে। এখন আসো হচ্ছে সিলোম। তো সিলোম জিনিসটা কি, এটা কিন্তু আমাদের অনেক ভালো করে বুঝতে হবে। তো আমরা দেখছিলাম এই যে আমাদের যখন জাইগোট বিভাজিত হতেছিল, তখন কিন্তু এই যে এখানে ব্লাস্টোলা নামক একটা ইয়া ছিল, ফেজ ছিল। এই ব্লাস্টোলা নামক ফেজে কিন্তু আমরা দেখছিলাম গহ্বর তৈরি হয়ে গেছিল একটা। গহ্বর তৈরি হওয়ার পর এই যে এই এমব্রায়োনিক সেল, এই এমব্রায়োনিক সেল থেকে কিন্তু কি তৈরি হয়েছিল? আমাদের এই যে তিনটা স্তর, একটোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম তৈরি হয়েছিল। আচ্ছা, এখানে কিন্তু আসলে গহ্বরটা আছে, আমি কিন্তু মানে দিইনি আর কি। তো এই যে তখন কি হয়, এই মেসোডার্ম থেকে একটা পর্দা তৈরি হয়, সেটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়াম এই মেসোডার্ম স্তর থেকে উদ্ভূত হয়, এবং উদ্ভূত হইয়া এই যে একটা গহ্বর, এই গহ্বরকে কি করে ফেলে? এই গহ্বরকে কাভার করে ফেলে, তখন সেটাকে আমরা বলবো মেসোডার্ম। ঠিক আছে, যেমন ধরো এই যে এরকম ধরো আমাদের কোষের এটা ধরো আমাদের একটোডার্ম। ঠিক আছে, আচ্ছা, তারপর এটা ধরো আমাদের মেসোডার্ম। মেসোডার্ম, এই মেসোডার্ম থেকে কি করে? এই যে আমাদের মেসোডার্ম, এই মেসোডার্ম থেকে ধরো একটা পর্দা, একটা পর্দার সৃষ্টি হয়, সেই পর্দার নাম হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের মেসোডার্ম। আর এই মেসোডার্ম থেকে একটা পর্দার সৃষ্টি হয়, সেটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম, এই যে পেরিটোনিয়াম দ্বারা আবৃত একটা গহ্বর দেখতে পারতেছো, সেটাই আমরা বলবো, সেটাই কি হচ্ছে আমাদের সিলোম। সেটাই কি আমাদের সিলোম। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে সিলোম জিনিসটা কি? সিলোম হচ্ছে একটা আসলে গহ্বর। এই গহ্বরটা কি? ওটা ব্লাস্টোসিলের সময় তো গহ্বর তৈরি হয়ে গেছিল, তারপর মেসোডার্ম কি করে? সেটার উপর একটা পেরিটোনিয়ামের কাভারিং দিয়ে দেয়, আর এই যে এই গহ্বরটা, সেটাকে বলা হয় আমাদের সিলোম। ছিল। আর এটা কাদের ক্ষেত্রে হবে? এটা কিন্তু অবশ্যই ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে হবে, কারণ দ্বিস্তরীতে তো মেসোডার্মই নাই। যেহেতু মেসোডার্ম নাই, তাই সে তো সেখানে পেরিটোনিয়াম আসতে পারবে না। যেহেতু পেরিটোনিয়াম আসতে পারবে না, তখন তো সিলোম আসবে না। আর সিলোমের এটা কিন্তু সিকিউর জন্য 10 স্টার, এটা আসে। ঠিক আছে, তুমি যে কোনো সিকিউ দেখো, তুমি 5টা সিকিউ করবা, 2টার মধ্যে সিলোম কাকে বলে সিকিউ ওয়ানে আসবে। ঠিক আছে, তো সিলোম এটা টোটো করে ফেলবো। আচ্ছা, এখন আমরা দেখবো সিলোম অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয়। দেখো, এ সিলোমেট, একটা হচ্ছে সিউডোসিলোমেট, আরেকটা হচ্ছে ইউসিলোমেট। তো প্রথমে আমরা এসিলোমেট কারা? এসিলোমেট হচ্ছে, দেখো, পরিফেরা নিডারিয়া। পরিফেরাদের কোনো কোষ নাই, কোষ নাই মানে এদের ভ্রূণস্তর তৈরি হয় না, তার মানে এটা বাদ। ঠিক আছে, নিডারিয়ার ক্ষেত্রে দেখো মেসোডার্ম নাই, যেহেতু মেসোডার্ম নাই, তার মানে পেরিটোনিয়াম আসবে না। পেরিটোনিয়াম যদি না আসে, তখন কি হবে না? এদের সিলোম তৈরি হবে না, শেষ, এটাও বাদ। আর কি কি আছে? টিনোফেরা আর প্লেটিহেল মিনথেস। এদের কি হয়? এই যে ধরো উম, এই যে এরা যখন ব্লাস্টুলা পর্যায়ে যায়, তো ব্লাস্টুলা পর্যায়ে আমরা কি দেখছিলাম? এই যে এটা একটা কোষ দেখছিলাম, এই কোষের এরকম একটা কোষ দেখছিলাম, এবং এই কোষের এই যে এখানে ধরো এমব্রায়োনিক সেলগুলো ছিল,
এমব্রায়োনিক সেলুলার ছিল। আর এখানে তো তাহলে ব্লাস্টোসিল বা ফাঁকা জায়গাটা ছিল। কিন্তু এই যে প্লাটিহেলমিনথেস এদের ক্ষেত্রে কি হতো, এই যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা এই যে ব্লাস্টোলা পর্যায়ে যে ফাঁকা জায়গাটা থাকার কথা, সেই ফাঁকা জায়গাটা প্যারেনকাইমা কোষ দিয়ে ভরাট হয়েছে। তার মানে দেখো এখানে কিন্তু ফাঁকা জায়গা নেই, তার মানে এখানে কিন্তু তাহলে সিলোম তৈরি হতে পারতেছে না। ঠিক আছে, তার মানে বুঝলাম এসিলোমেট কাদের হয়, পরিফেরা নিডারিয়া এদের তো নাই, আর টিনোফেরা প্লাটিহেল মিনথেস উদাহরণগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আসলে আমাদের সিউডো সিলোমেট বা অপকৃত সিলোমেট। এখানে কি দেখো, এখানে এখানে ওদের সবই ঠিক আছে, জাস্ট একটা জিনিস ওদের ডিফেক্ট, সেটা হচ্ছে এদের কোনো পেরিটোনিয়াম নেই। ঠিক আছে, তো এই যে পেরিটোনিয়াম কোনো সৃষ্টি হয় না, বা সৃষ্টি হলেও এই ব্লাস্টোসেলকে সম্পূর্ণভাবে বেষ্টন করতে পারে না। এই জন্যই এদেরকে বলা হয় সিউডোসিলেমেট। তার মানে কি, এদের কিন্তু প্যারেনকাইমা কোষ গ্যাদার করে না, তার মানে এদের ফাঁকা স্থান আছে, বাট কিন্তু কি নেই এদের হচ্ছে পেরিটোনিয়ামটা আসে না, পেরিটোনিয়ামটা এদের চারপাশে আসে না দেখা এরা কিন্তু প্রকৃতভাবে সিলোমেট না। এই জন্য আমরা এদেরকে মধ্যবর্তী অবস্থান রাখছি, তাদেরকে আমরা বলি সিউডোসিলোমেট। কারা কারা? কিনো রাঞ্চা, রোটিফেরা, আর হচ্ছে নেমাটোডা। আমি এটা মনে রাখতাম কিরন দিয়ে, কিতে কিনো রাঞ্চা, আরতে হচ্ছে রোটিফেরা, আর এনতে হচ্ছে নেমাটোডা, কিরন। ঠিক আছে, কিরন দিয়ে আমি মনে রাখতাম কি কি, কিনো রাঞ্চা, রোটিফেরা, আর নেমাটোডা। আচ্ছা, আর একটা হচ্ছে ইউসিলেমেট কি যাদের সিলোম আছে তারাই কিন্তু ইউসিলেমেট। কারা কারা? মলাস্কা, এনেলিডা, আর্থ্রোপোডা। তো একটা জিনিস দেখো, আমাদের 1 2 3 পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। আর নিডারিয়া আর টিনোফেরা প্রায় কাছাকাছি। তো পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা আর প্লাটিহেলমিনথেস, মানে প্রথম তিনটা হচ্ছে কি আমাদের এসিলোমেট। 4 নাম্বারটা যেটা হচ্ছে নেমাটোডা, সেটা হচ্ছে কিন্তু আমাদের সিউডোসিলোমেট। আর 5 থেকে পরবর্তীগুলো এগুলো কিন্তু ইউসিলোমেট। ঠিক আছে, আর সিউডোসিলোমেটের আরো একটা উদাহরণ আছে, সেটা মনে রাখতাম আমি কিরণ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সিলোমের গুরুত্ব। আমাদের ক্ষেত্রে সিলোম কোনটা? আমাদের যে দেহ এটা কিন্তু সবই পেরিটোনিয়াম দিয়ে আবৃত। ঠিক আছে, আমাদের গহ্বরটা। তো এখন আমাদের দেখতে হবে এই সিলোমের গুরুত্ব কি কি। দেখো, এরা কি করে, বিভিন্ন অঙ্গকে স্বাধীনভাবে বৃদ্ধি পেতে ও নড়তে সাহায্য করে। আরো কি করে, বিভিন্ন বর্জ্য পদার্থ পরিমাণে সহায়তা করে। আরো কি করে, ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। আর কি, নরম দেহ বিশিষ্ট প্রাণীতে তরলপূর্ণ সিলোম চলনের মাধ্যমে হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল তৈরি করে। তার মানে দেখো, এই যে আমাদের সিলোমটা কি করে, যেহেতু একটা ফাঁকা স্থান দিতেছে, তার মানে কি করতেছে, অঙ্গগুলাকে স্বাধীনভাবে বৃদ্ধি করতে পারতেছে, যেহেতু একটা ফাঁকা স্থান আছে। ঠিক আছে, আচ্ছা, তারপর কি করে, তারপর আমাদের অঙ্গের মধ্যে বর্জ্য পদার্থ, পুষ্টি পদার্থ, গ্যাস পরিবহনে সহায়তা করে। দেখো, এটার কিন্তু একটা ফাঁকা স্থান আছে, তার মানে ওরা যদি কোন সবকিছু, তাহলে এই বর্জ্য পদার্থগুলো তারা যদি সিলোম থেকে কোনোভাবে বাইরে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু সবগুলো অঙ্গের একসাথে পুষ্টি পরিবহনটা কিন্তু একসাথে হতে পারলো। ঠিক আছে, কোনো কিছু যদি আনতে হয় তখন সিলোমের ভিতর দিয়ে আনে ফেলবে, তারপর সবগুলো দিয়ে দিবে। আবার কোনো বর্জ্য পদার্থ নিয়ে যেতে হয়, ওই সিলোম থেকে কিন্তু একবারে নিয়ে আসতে পারবে। তো এটা কিন্তু একটা সহায়তা করতেছে। তারপর কি করতেছে, অভ্যন্তরীণ অঙ্গ ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। দেখো, যেহেতু এখানে একটা পেরিটোনিয়াম দিয়ে আবৃত, এই পেরিটোনিয়াম কি করে, আমাদের একটার সাথে আরেকটা ঘর্ষণের হাত থেকে কি করে রক্ষা করে। আচ্ছা, তারপর কি আমাদের এই যে এনিলিড জাতীয় পর্বে এখানে কি তৈরি করে, একটা হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল তৈরি করে। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এনিলিডিয়া পর্বের প্রাণীদের মধ্যে কি তৈরি করে, হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল তৈরি করে। কে তৈরি করে? সিলোম। ঠিক আছে, তো এমসিকিউ যদি আসে যে এনিলিড প্রাণীদের মধ্যে হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল কে তৈরি করে, উত্তর হবে সিলোম। আচ্ছা, এখন আসো হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্র নিয়ে। রক্ত সংবহন তন্ত্র মানে কি? দেখো, আমরা আমাদের জীবনের জন্য যেসব ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের পরিবহন করা দরকার, সেগুলো করি কিন্তু আমরা রক্তের মাধ্যমে। যেমন আমাদের প্রত্যেকটা কোষে অক্সিজেন দরকার, তো অক্সিজেনটাকে নিয়ে যায় রক্তের মাধ্যমে নিয়ে যায়। তারপর আমাদের প্রত্যেক কোষ থেকে বর্জ্য পদার্থ বা কার্বন ডাইঅক্সাইড বের হয়, সেটা আমরা কিভাবে নিয়ে আসি? সেভাবে আমরা রক্ত দিয়ে নিয়ে আসি। তো আমাদের দেহের ভিতরে পরিবহন কে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে আমাদের রক্ত। ঠিক আছে, এই জন্য আমরা সেটাকে বলি রক্ত সংবহন তন্ত্র। এখন রক্ত সংবহন তন্ত্র আসলে দুই ভাবে হতে পারে। ঠিক আছে, ধরো এটা আমাদের ধরো এটা আমাদের দেহ। তো আমাদের দেহে দেখো কি হয়, রক্ত কিন্তু কোনোভাবে কোনো জায়গায় পড়ে না। ঠিক আছে, রক্ত কি করে, আমাদের শিরার মাধ্যমে সব জায়গায় আসে না, শিরা ধমনী এই দুইটা জিনিসের মাধ্যমে সব জায়গায় ঘোরাফেরা করে। তখন আমরা সেটাকে বলি হচ্ছে বদ্ধ রক্ত সংবহন। যেমন আমাদের ক্ষেত্রে দেখো কি হয়, ধরো এটা আমাদের হার্ট। ঠিক আছে, এটা আমাদের হার্ট, আর এটা আমাদের অঙ্গ। তো দেখো, হার্টের মাধ্যমে আমাদের কি যাইতেছে, হার্টের মাধ্যমে যাইতেছে আমাদের ধমনী। এটা কি আমাদের ধমনী। ঠিক আছে, ধমনী, তারপর কি হয়ে গেল, অনেকগুলা ছোট ছোট কেপিলারিতে ভাগ হয়ে গেল, অনেকগুলো ছোট ছোট কেপিলারিতে ভাগ হয়ে গেল। আচ্ছা, ওফো, এটা তো আমি কালার ইউজ করতে পারতাম। দাঁড়া, ওয়েট। দেখো, এটা আমাদের সুন্দর হার্ট, এটা আমাদের কোষ। ঠিক আছে, তো এখান থেকে আমাদের যাবে অক্সিজেন সমৃদ্ধ ধমনী। এটা আমাদের কি, ধমনী। ধমনী কি করলো, কেপিলারিতে ভাগ হয়ে গেল।
ক্যাপিলারিতে ভাগ হলো। ক্যাপিলারি কি করলো, এগুলা যুক্ত হলো, যুক্ত হয়ে শিরার মাধ্যমে আবার হার্টে ফিরে আসলো। তাহলে দেখো ধমনী, এগুলোর হচ্ছে শিরা, এটা ক্যাপিলারি, এটা হচ্ছে শিরা, এটা হচ্ছে ক্যাপিলারি। তার মানে দেখো রক্ত কিন্তু সবসময় এই যে আমাদের হার্ট থেকে রক্ত দেহে যাইতেছে, কোষে যাইতেছে, কোষ থেকে আবার হার্টে আসতেছে। এখানে কিন্তু রক্ত কখনো কি নেই, কোনো ফাঁকা স্থানে পড়ে না বা কোনো গহ্বরে পড়ে না, সবসময় কি আছে, একটা ইয়ার মাধ্যমে আছে, একটা টিউবের মাধ্যমে আছে, একটা নালীর মধ্যে দিয়ে যাইতেছে। তো এটাকে বলা হয় বদ্ধ সংবহন তন্ত্র। বদ্ধ বদ্ধ সংবহন তন্ত্র। কিন্তু যদি এরকম থাকতো, ধরো এটা আমাদের হার্ট, এটা আমাদের সেল, এটা এখানে রক্ত গেল, রক্ত যাওয়ার পর এই যে আমাদের রক্তগুলা, রক্তগুলা রক্তগুলা এখানে ছড়াই পড়লো, এই যে কোষ, কোষের মধ্যে এখানে ছড়াই পড়লো। ছড়াই পড়ার পর এটা আবার এদিক দিয়ে হার্টে ঢুকে পড়লো। তো দেখো এখানে কি হচ্ছে, এখানে কিন্তু রক্ত হার্ট থেকে যাইতেছে একটা কোষ বা একটা গহ্বর, ধরো এই গহ্বরের মধ্যে রক্ত কিন্তু একদম ছড়াই পড়তেছে। ছড়াই পড়ার পর আবার রক্তগুলা কি করতেছে, আবার আরেকটা শিরা দিয়া হার্টে ফেরত আসতেছে। ঠিক আছে, এটাকে বলা হয় মুক্ত সংবহন তন্ত্র। তার মানে কি, এটা কিন্তু কোষের সরাসরি এরা কি করলো, কোষের সরাসরি এরা কন্ট্রাক্টে আসলো, ঠিক আছে, বা নালী থেকে বের হয়ে গেল। তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মুক্ত সংবহন তন্ত্র। কি পড়তেছে না? আচ্ছা, তো সংবহন তন্ত্র কোনটা মুক্ত, কোনটা হচ্ছে বদ্ধ, এটা আমরা দেখলাম। এখন দেখো অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে এই যে সংবহনের প্রধান মাধ্যম কি, পানি। আমরা কি, আমাদের দেহে কি থাকে দেখো, আমাদের দেহে এই পরিবহনটা হয় কিসের মাধ্যমে, রক্তের মাধ্যমে। কিন্তু অনুন্নত যারা প্রাণী আছে তাদের কিন্তু রক্ত নাই, ঠিক আছে, তারা কিভাবে চলে, তারা চলে হচ্ছে পানির মাধ্যমে। যেমন ধরো মশা, মশা যখন আমরা মারি, এটা যে রক্ত পাই না, ওদের কিন্তু রক্ত নাই, এটা কিন্তু সব আমাদেরই রক্ত। আর যদি কোনো মশা দেখো না খায়, মানে কোনো মানুষের কাছে ও রক্ত খাইলো না, তখন কিন্তু ওদের কিন্তু রক্ত দেখা যায় না। কিন্তু যেসব মশা খায় তাদের ক্ষেত্রে কিন্তু কি দেখা যায়, রক্ত দেখা যায়। তার মানে অনুন্নত প্রাণীদের ক্ষেত্রে কিন্তু রক্ত নাই, সেটাকে পরিবহন করে পানি। আর উন্নত প্রাণীদের ক্ষেত্রে কি পরিবহন করে, রক্ত। আচ্ছা, আর এই দেখো এই পরিফেরা পর্বের প্রাণীদের ক্ষেত্রে কি দেখা যায়, নালীতন্ত্র দেখা যায়, নালীতন্ত্র দেখা যায়। আর একান্নটার মাত্রা প্রাণীদের ক্ষেত্রে কি দেখা যায়, পানি সংবহন তন্ত্র দেখা যায়। এটা আমরা যখন আলাদা আলাদা করে পড়বো তখন আর ভালো করে বলবো। আচ্ছা, এখন দেখো এই যে রক্ত সংবহন তন্ত্রে সবসময় যদি নালীর ভিতর দিয়ে প্রবাহিত হয়, তখন কিন্তু আমরা সেটাকে বলবো বদ্ধ রক্ত সংবহন তন্ত্র বা ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে, কাদের ক্ষেত্রে এটা দেখা যায়, এনেলিডা, কর্ডাটা, তাদের ক্ষেত্রে কি দেখা যায়, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। অপরদিকে আর্থ্রোপোডা আর মলাস্কা, এদের ক্ষেত্রে কি দেখা যায়, মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। ঠিক আছে, এরা কি করে, দেহের গহ্বর বা সাইনাসে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এবং কোষগুলা কি করে, প্রত্যক্ষ সংস্পর্শে আসে। তো এটাকে মনে রাখবা, সবচেয়ে বড় যে পর্বগুলো আছে আর্থ্রোপোডা, মলাস্কা, এরা কি মুক্ত। আর অন্যগুলো যেটা এনেলিডা, কর্ডাটা, এরা হচ্ছে বদ্ধ। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় পর্ব কোনটা, আর্থ্রোপোডা, তারপরে কোনটা, মলাস্কা, এরা কিন্তু মুক্ত সংবহনতন্ত্রের ভিতরে। আর যেগুলা অন্যগুলো যেটা এরা কটাটা, এরা কি, এরা হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্রের মধ্যে। আর বাকি যারা আছে পরিফেরা, এরা তো আসলে কি নেই, এদের তো আসলে রক্তই নেই, এই জন্য রক্ত সংবহনতন্ত্র এদের কি, এটা তো অযৌক্তিক। এখন কিন্তু আমাদের রক্ত সংবহনতন্ত্র শেষ। এখন আমরা বলবো কঙ্কাল বা স্কেলেটন। তো এটা একটা ইয়া না, কঙ্কাল আসলে দুই প্রকার, একটা হচ্ছে বহিঃকঙ্কাল এবং দেহের ভিতরে কি থাকে, অন্তঃকঙ্কাল। ঠিক আছে, আমরা কিন্তু যেটাকে কঙ্কাল ভাবি, সেটা কিন্তু আসলে আমাদের অন্তঃকঙ্কাল। ঠিক আছে, আমরা যেটাকে স্কেলেটন ভাবি, সেটা কিন্তু অন্তঃকঙ্কাল। আর বহিঃকঙ্কাল কোনগুলা, এই যে আমাদের শিং, নখ, পালক, এগুলো কিন্তু আমাদের কি, কিসের উদাহরণ, বহিঃকঙ্কালের উদাহরণ। আর আমরা যেগুলোকে আসলে কঙ্কাল ভাবি, এই হাড্ডিগুলা, অস্থি, তারপর তরুণাস্থিগুলো, এগুলো কিন্তু অন্তঃকঙ্কালের উদাহরণ। আচ্ছা, এখান থেকে তোমাদের আসলে পড়তে হবে যে কার কঙ্কালগুলো কি কি। ঠিক আছে, কাদের দেহে অন্তঃকঙ্কাল দেখা যায়, কাদের দেহে অন্তঃকঙ্কাল দেখা যায় না। তো সবার কিন্তু আমাদের মতো অন্তকঙ্কাল নাই। ঠিক আছে, আবার সবার এই কি নেই, আমাদের বহিঃকঙ্কাল নাই। যেমন পরিফেরাদের কি থাকে, স্পিকিউল থাকে। একাইনোডার্মাদের কি থাকে, তাদের ক্যালসেরাস প্লেট থাকে, মানে ক্যালসিয়ামদের একটা প্লেট থাকে। ঠিক আছে, আর তাদের ক্ষেত্রে দেখো কোনো কঙ্কালই থাকে না। নরম কেঁচো আর কৃমির দেহে কিন্তু কি থাকে না, কোনো কঙ্কাল থাকে না। তো এখান থেকে দেখবা কার কার কি কি আছে। ঠিক আছে, যেমন আহ, 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 কাদের আর্থ্রোপোডাদের কি থাকে, কাইটিনাস প্লেট থাকে। মোলাস্কাদের কি থাকে, ক্যালকেরিয়াস খোলস থাকে। তারপর মেরুদণ্ডী প্রাণীদের কি থাকে, শিং, নখ, পালক, আই, সেগুলো থাকে। তো মোট এখান থেকে কার কার কি কি আছে, এটা ভালো করে দেখবা। এবং আমরা যখন সবগুলো পর্ব শেষ করবো, তখন কিন্তু আমাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কঙ্কাল, কোন পর্বের কঙ্কাল কি দিয়ে তৈরি, সেটাই মূলত বলা হয়েছে। এখন আসা হচ্ছে নোটোকট। নোটোকট জিনিসটা কি, নোটোকট হচ্ছে আমাদের ওই যে আমাদের মেসোডাম থেকে উদ্ভূত ভ্রূণীয় অবস্থায় একটা আহ পৃষ্ঠ মধ্যরেখা বরাবর
একটা স্থিতিস্থাপক দণ্ড দেখা যায় সেটাকে বলা হয় নটোকট, ঠিক আছে? তো ভ্রূণ অবস্থায় আমরা একটা দণ্ড দেখতে পাই সেটাকে বলা হয় নটোকট। এবং নটোকটটা অনেকের ক্ষেত্রে নটোকট থাকে, অনেকের ক্ষেত্রে নটোকট থাকে না। এই উপায়ে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে নন কোডেড আর একটা হচ্ছে কোডেড। কোডেড কারা? যাদের নটোকট আছে তারা হচ্ছে কোডেড, আর যাদের নটোকট নাই তারা হচ্ছে নন কোডেড। আচ্ছা, এগুলো আমরা পরে গিয়ে পড়বো, ইউকোডাটা, সেফালোকোডাটা, ভার্টিব্রাটা, এগুলো পুরা সবগুলোর আমরা বৈশিষ্ট্য আলাদা করে পড়বো। আচ্ছা, তো আমাদের নোটোকোডটা শেষ, নোটোকোড আমরা পরে পড়বো বেসিক্যালি। আচ্ছা, তারপর আসলে আমাদের পৌষ্টিকনালী বা এলিমেন্টারি ক্যানেল। পৌষ্টিকনালী বা এলিমেন্টারি ক্যানেল এটার উপর ভাগ করে আসলে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্যারাজোয়া, একটা হচ্ছে এন্টারোজোয়া, ঠিক আছে? প্যারাজোয়া আর এন্টারোজোয়া। যাদের পৌষ্টিকনালী বা গহ্বর থাকে না তাদেরকে বলা হয় প্যারাজোয়া। যেমন পরিফেরা, আমি মনে রাখতাম পিতে প্যারাজোয়া, পিতে পরিফেরা, ঠিক আছে? পিপি। তো প্যারাজোয়া কারা? প্যারাজোয়া যাদের পৌষ্টিকনালী থাকে না। আর এন্টারোজোয়া কারা? যাদের পৌষ্টিকনালী বা গহ্বর থাকে। কারা? নিডারিয়া থেকে কর্ডাটা পর্যন্ত। সহজ জিনিস না? তাইলে প্যারাজোয়া কারা? জাস্ট শুধুমাত্র পরিফেরা। এবং প্যারাজোয়া কাদের বলা হয়? যাদের পৌষ্টিকনালী নাই। আর যাদের পৌষ্টিকনালী আছে তাদেরকে কি বলা হয়? এন্টারোজোয়া বলা হয়। কাদের? নিডারিয়া থেকে কর্ডাটা পর্যন্ত প্রাণীদের কি বলা হয়? এন্টারোজোয়া বলা হয়। তো এই যে দেখো 16টা ভিত্তি, 16টা ভিত্তির উপর কিন্তু আমরা শ্রেণীবিন্যাস করতে পারলাম।